ফন্ট কিন্তু আমি একটা ফন্ট ইউজ করেছি, কিন্তু ফন্ট ফ্যামিলির পাশে অ্যারো দিয়ে দেখবেন অন্য একটা ফন্টে আমি কিছু লিখে রেখেছি, যেন আমরা একবারে দেখে বুঝে যেতে পারি যে এটা কি কাজ করে। তো ফন্ট ফ্যামিলি আমাদের কাজ করে কি, টু চেঞ্জ দ্য ফন্ট, অর্থাৎ এইচটিএমএল এর ভেতর আমাদের যদি আমাদের ওয়েবসাইটে কোনো স্পেশাল ফন্ট ইউজ করতে হয়, সেটা আমরা চেঞ্জ করতে পারি এই ফন্ট ফ্যামিলি প্রপার্টি দিয়ে। তো আমি বলেছিলাম এগুলোকে একটা প্রপার্টি, আশা করি সবার মনে আছে, এগুলোকে বলি আমরা প্রপার্টি। সিএসএস এর ভেতর যে জিনিসগুলো দিয়ে আমরা কিছু অ্যাপ্লাই করি এইচটিএমএল এ, অর্থাৎ কিছু চেঞ্জ করি, সেটা কালার হোক, ব্যাকগ্রাউন্ড কালার হোক, অথবা এই যে ফন্ট ফ্যামিলি ইউজ করছে সেটাই হোক, এগুলোকে বলে প্রপার্টি। প্রপার্টির একটা ভ্যালু থাকে, অর্থাৎ সেই ভ্যালুগুলোর মাধ্যমে আমরা প্রপার্টির একটা স্পেসিফিক চেঞ্জেস আমরা করতে পারি। সেরকম ফন্ট ফ্যামিলি একটা প্রপার্টি কি কাজ করে, আমাদের কোনো একটা ফন্টের অর্থাৎ ফ্যামিলিটাকে চেঞ্জ করে, অর্থাৎ ফন্টের স্টাইলটাকে চেঞ্জ করে। চলুন দেখে নি। আমি এখানে একবার ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করছি, কোথায়, এখানে। ওকে, যিনি বললেন যে স্যার একবার ওই ডেইলি যে মেনটেন করছেন ফাইল অথবা ফোল্ডার, সেগুলো একটু দেখাতে, সেটা দেখাবো স্যার, একবার দেখুন। আমি এখান থেকে নতুন করে একটা ফোল্ডার ওপেন করছি। এখান থেকে ফোল্ডারে কোথায় ছিল, ডকুমেন্টস, ওয়েব ডেভ, এই যে এখানে এতগুলো কিন্তু আমার ফোল্ডার মেনটেন করা আছে, আপনারা কিন্তু করতে পারেন। এইভাবে করলে আপনাদের ডেইলির কাজ ডেইলি একটা ফোল্ডারেই থাকবে, আপনারা বারবার গিয়ে দেখে নিতে পারবেন। তো এখানে দেখুন ডে 11 সিএসএস, অর্থাৎ গত দিনের ক্লাসে হয়তো ডে 11 ছিল আমাদের, অথবা 12 ছিল, আমার ঠিক খেয়াল আসছে না, বাট ছিল কিছু একটা। তো সেটাই হয়তো এখানে আমি মেনটেন করেছি ডে 11 সিএসএস বলে। তো এখান থেকেই আপনারাও কিন্তু করতে পারবেন। এটা বোধহয় এই ফাইলের মধ্যে ছিল, এটাই মনে হয় সেটা। তো আমি এখান থেকে এটাকে ওপেন করে নিচ্ছি। হ্যাঁ, এটাই ছিল। তো এটা আমার নাম চেঞ্জ করা হয়নি। ডে 12, অর্থাৎ আজকে আমাদের 13th ডে, গতদিন ছিল 12th ডে, আজকে 13, এটা আমার নামটা চেঞ্জ করা হয়নি, আমি করে দেবো পরে। তো এখানে আমি সিম্পল এখানে যা যা করেছিলাম গতকালকে সেটা আমার এখানে আছে, এগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি একবার। রিমুভ করে একদম প্রথম থেকে একবার শুরু করা যাক, যা যা আমরা করেছিলাম। সিম্পলি আমি এখানে যা যা দেখছি সবকিছু রিমুভ করে দিচ্ছি। এবার এখানে একটা ফাঁকা এইচটিএমএল এর ফাইল আছে, যেমনটা আমরা একটা ডান্ডাগুলির চিহ্ন দিয়ে নিয়ে আসি, সেটাই কিন্তু আমার এখানে রয়েছে। এবার আপনারা এখান থেকে জাস্ট এটাকে করবেন কি করে, ডান্ডাগুলির চিহ্ন দিয়ে এটাকে নিয়ে আসবেন আর এই সিএসএস টাকে লিংক করে নেবেন এইভাবে। এটা আপনাদের ডেইলি ফলো করতে হবে, কারণ আমরা এখন শিখছি। আমাদের যদি এটা মাসল মেমোরিতে থেকে যায়, আমাদের পরে গিয়ে কিন্তু কোনো অসুবিধা হবে না। তো এখান থেকে আমি এটাকে লাইভ সার্ভারে ওপেন করে নিচ্ছি। হয়ে গেছে, ওকে। এবার আমি কোন প্রপার্টি দেখাচ্ছি, ফন্ট ফ্যামিলি। তো ফন্ট ফ্যামিলি কোন কিসের উপর অ্যাপ্লাই হয়, টেক্সটের উপর। তো আমি এখানে সিম্পল একটা h1 ট্যাগ নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এক সেকেন্ড, নেওয়ার পর h1 এর ভেতর আমি কিছু একটা টেক্সট নিচ্ছি, ধরুন হে অল গুড ইভিনিং। সেভ করি, চলে এসেছে হে অল গুড ইভিনিং, যারা যারা আছেন সবাইকে বলছি গুড ইভিনিং। এবার এই ফন্টটাকে ধরুন আপনি চেঞ্জ করতে চাইছেন নতুন একটা ফন্ট অ্যাপ্লাই করে, কি করব, সিএসএস এর ভেতর h1 টাকে আমাদের সিলেক্ট করতে হবে। আমরা জানি যে আমাদের যদি এক্সটার্নাল সিএসএস ইউজ করি, আমাদের যে ট্যাগের উপর আমরা এটা অ্যাপ্লাই করতে চাইছি, অথবা যে ট্যাগকে আমরা স্টাইল করতে চাইছি, সেটাকে আমাদের সিলেক্ট করতে হয়। কিভাবে, জাস্ট লিখবো h1, এইভাবে আমরা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এর মধ্যে গিয়ে আমাদের অ্যাপ্লাই করতে হবে কি প্রপার্টি, ফন্ট ফ্যামিলি। দেখুন ফন্ট ফ্যামিলি লিখলাম, আমাদের এতগুলো সাজেশন দিচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। এই ফন্ট গুলো আপাতত আমার ল্যাপটপে ইনস্টল করা আছে, সেই কারণেই কিন্তু দেখাচ্ছে। আপনাদের ল্যাপটপে যদি আরো ফন্ট দেখায়, সেটা জাস্ট একটা স্পেসিফিকেশনের জন্য হচ্ছে, অর্থাৎ আপনার ল্যাপটপে অনেকগুলো ইনস্টল করা, আমারটাই নেই, কারণ আমার একটা ফ্রেশ ল্যাপটপ। তো এখান থেকে যে কোনো একটা ফন্ট আপনি সিলেক্ট করুন, এখান থেকে ক্লিক করে করতে পারেন, অথবা আপনি ধরুন এটা দেখতে পেলেন, অথবা দেখতে পাওয়ার পরে আপনি ধরুন এরকম করে কোথাও চাপ পড়লো, আপনার ওটা চলে গেল, অর্থাৎ সাজেশনটা আপনি আর দেখতে পাচ্ছেন না। সিম্পল আমি গতকালকে কি বলেছিলাম, এইখানটায় h1 এর পরে ফন্ট ফ্যামিলির পরে যে কোলানটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কোলানটাকে একবার রিমুভ করে দেবেন। রিমুভ করার পর আবার কোলানটা দেবেন, দেখবেন আবার এখানে সাজেশন গুলো দিচ্ছে। তো এটা একটা ট্রিক, এটা আমার টিপস, এটা আপনারা নিয়ে কাজ করতে পারেন। কি বললাম, যদি আমার এই সাজেশনটা ধরুন মিস হয়ে গেল কোনোভাবে, এই যে কোলানটা দেখছি ফন্ট ফ্যামিলির পর, সেই কোলানটাকে আমি একবার রিমুভ করব, করার পর আবার কোলানটা দেবো, আমাকে আবার সাজেশন দেবে। তো এটা আপনারা ট্রাই করুন। এবার আমি এখান থেকে যে কোনো একটা ফন্ট ট্রাই করছি, কোনটা চুজ করা যায়, ধরুন ক্যামব্রিয়া বলে একটা ফন্ট আমি দেখতে পাচ্ছি, জাস্ট আমি চুজ করছি, আপনারা যে কোনো একটা চুজ করলেই পারেন, অসুবিধা নেই। ক্যামব্রিয়া চুজ করলাম, সেভ করি, দেখি কি হয়। দেখুন ফন্টটা আমার চেঞ্জ হয়ে গেল। কি করলাম আমরা একবার দেখাই কুইকলি, ফন্ট ফ্যামিলি নিলাম, এখান থেকে আমি সাজেশনে গেলাম, সাজেশনে কি দেখাচ্ছে, অনেকগুলো ফন্টের মধ্যে থেকে কিছু একটা নতুন কিছু চুজ করি, ধরুন সেগোয়ে ইউআই বলে যেটা, এটা চুজ করছি, সেভ করলাম, দেখুন এটা চেঞ্জ হয়ে গেল আবার। এই ফন্টটা দেখতে একটুখানি প্রফেশনাল লাগছে, তো এটা আমি রাখছি। তো এইভাবে ফন্ট ফ্যামিলি আমরা ইউজ করি, ব্যাস এইটুকুই। নেক্সট আমাদের কি আসছে, উইথ এবং হাইট, এই দুটো
একসাথে ইউজ করতে হবে, কারণ এই দুটোর কাজ একসঙ্গে বলতে আমি যেভাবে দেখাবো সেইভাবে আমি গতকালকে ক্লাস দেখিয়েছিলাম একটা বক্স কি করে বানাই আমাদের এইচটিএমএল এর ভেতর, সেটাই করার জন্য উইথ এবং হাইট প্রপার্টিটা কিন্তু আমি একসঙ্গে ইউজ করেছিলাম। সেটা করার জন্য কি করব, এইচটিএমএল এ যাবেন সবাই, যাওয়ার পর H1 এর পর অথবা নিজেরা ট্রাই করুন H1 টাকে মুছে দিলেও হবে, বাট H1 এর পর আপনারা একটা ডিফ ট্যাগ নিয়ে নিন। ডিফ ট্যাগ নেওয়ার পর ব্যাস এখানে কাজ আমাদের শেষ। এটাকে সেভ করব, করার পর সিএসএস এর ভেতর চলে আসব। এবার এর মধ্যে সিএসএস এর ভেতর এবার ডিফ ট্যাগটাকে আমি সিলেক্ট করছি কিভাবে, ডিভ লিখে আমি এইভাবে ওপেন ক্লোজ করলাম ব্র্যাকেট, অর্থাৎ আমার ডিফ ট্যাগটা এখানে সিলেক্ট হয়ে গেল সিএসএস এর ভেতর। এবার এই ডিফ ট্যাগের ভেতর আমি প্রপার্টি অ্যাপ্লাই করব কিছু কিছু। কি কি প্রপার্টি, উইথ এবং হাইট। কি কি প্রপার্টি অ্যাপ্লাই করব, উইথ এবং হাইট। ওকে, তো উইথ এবং হাইট প্রপার্টির জন্য এখানে আমাদের দুটো প্রপার্টি দেখতে পাচ্ছি, উইথ এবং হাইট, এইভাবেই আমাদের অ্যাপ্লাই করতে হবে। কি করে, ডিভ এর মধ্যে আসবো, এসে লিখবো উইথ, WIDTH উইথ। এর মধ্যে গিয়ে আমাদের লিখতে হয় 300 পিক্সেল 400 পিক্সেল যা খুশি আপনারা লিখুন, কোনো অসুবিধা নেই। ওকে, যা খুশি আপনারা লিখতে পারেন। 300 পিক্সেল ভ্যালুটা কিন্তু দিতে হবে আপনাদের, অর্থাৎ PX টা লেখা ম্যান্ডেটরি উইথ এর ক্ষেত্রে, হাইট এর ক্ষেত্রে। তো আমি এখানে লিখবো 300 পিক্সেল, আপনারা 400 নিতে পারেন 500 নিতে পারেন, ডাজন্ট ম্যাটার। এখানে নেব হাইট, HEIGHT, এটা একটা প্রপার্টি, এখানেও নেব 300 PX। এবার সেভ করলে কোনো চেঞ্জেস আপনারা দেখতে পারবেন না। বলবেন কেন স্যার দেখতে পারবো না, কারণ আমাদের ডিফটা আমরা বানিয়েছি সেটা কোনো কালার নেই, অর্থাৎ সেটা যে রয়েছে সেটা আমরা দেখতে পারবো না যতক্ষণ না আমরা একটা এক্সট্রা কালার তাকে প্রোভাইড করছি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার আমাদের একটা দিতে হবে। তো আমরা এখানে যে ডিফ ট্যাগের সিলেক্টরটা ইউজ করলাম, এই যে ডিফ সিলেক্টর, এর মধ্যে গিয়ে আমরা কি লিখবো, আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি নেব, আমরা এটা চিনি। ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি নেওয়ার পর আপনারা এখানে যে কোনো একটা কালার চুজ করুন। আমি ধরুন এখানে চুজ করব কি, গ্রিন ইয়েলো, এরকম একটা কালার থাকে, আপনারা যা খুশি চুজ করুন। করার পর সেভ করব, আমাদের একটা ডিফ মানে একটা বক্স চলে আসলো, জাস্ট একটা বক্স। বক্সের হাইট কত, 300 পিক্সেল, সরি এটা হচ্ছে হাইট ওপর থেকে নিচের দিকে, আর লেফট থেকে রাইটে এটাকে বলা উইথ, অর্থাৎ চওড়া কত, চওড়া আর লম্বা কত সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। 300 পিক্সেল চওড়া, 300 পিক্সেল লম্বা, ব্যাস এটা আমাদের এখানে দেখাচ্ছে। উইথ আর হাইট প্রপার্টির এটাই কাজ, অর্থাৎ কোনো এলিমেন্টের কতটা চওড়া কতটা লম্বা আমাদের করতে হবে সেটা এই উইথ আর হাইট দিয়ে আমরা করে থাকি। এটার কাজ আপনারা কোথায় দেখতে পারবেন, ইমেজ যখন আপনারা এক্সটেন্সিভলি ইউজ করবেন আপনাদের ওয়েবসাইটে, তো ইমেজের ক্ষেত্রে এই উইথ আর হাইট প্রপার্টিটা সবথেকে বেশি ইউজ করা হয়। এবার আপনি ধরুন আমার মতো ওয়েবসাইটে কোনো একটা বক্স অ্যাড করতে চাইছেন, এরকম কাস্টম একটা বক্স, সেটার জন্য উইথ এবং হাইট ইউজ করতে পারেন। জাস্ট কি করলাম, ডিফ ট্যাগ নিলাম একটা, ডিফ ট্যাগের মধ্যে সিলেক্ট করলাম ডিফ ট্যাগটাকে সিএসএস এর ভেতর, করার পর উইথ এবং হাইট প্রপার্টি দিয়ে দিলাম, আর একটা ব্যাকগ্রাউন্ড কালার। আপনি বর্ডার দিয়েও দেখতে পারেন, বর্ডারেও কাজ করবে, বর্ডার রেডিয়াসও কাজ করবে, সবকিছু চলবে, আপনারা ট্রাই করুন। নেক্সট আসছে মার্জিন এবং প্যাডিং, খুব ইম্পর্টেন্ট, মার্জিন এবং প্যাডিং। মার্জিন বোঝানোর জন্য আমি কি করেছিলাম, আমি একটা ডিফ ট্যাগ এখানে দেখতে পাচ্ছি, আমি আর একটা ডিফ ট্যাগ নিয়েছিলাম এখানে, সেম, যেহেতু আমাদের ডিফ ট্যাগের উপর স্টাইল অ্যাপ্লাই করাই আছে, আমি যখন এই ডিফ ট্যাগের নিচের ডিফ ট্যাগে সেভ করব ফাইলটাকে, তখন দেখবো আর একটা ডিফ ট্যাগ নিচে চলে আসবে, সেটা আমরা এখন দেখবো। সেভ করি, দেখুন নিচে আর একটা ডিফ ট্যাগ চলে এসেছে আমাদের। এবার কেউ ধরুন ক্লাসটা সবেমাত্র জয়েন করলো, আমার এই কোডের এক্সাম্পলটা অর্থাৎ এই আউটপুটটা দেখে সে কি বলতে পারবে, যে কোড না দেখে শুধুমাত্র আউটপুট দেখে কেউ কি বলতে পারবে যে এখানে দুটো না তিনটে আমাদের ট্যাগ আছে, অর্থাৎ ডিফ ট্যাগ অর্থাৎ বাক্স আমরা বানিয়েছি, এখানে দুটো আছে না তিনটে আছে, কেউ কি খালি নজরে দেখে বলতে পারবে? তো যারা যারা বলছেন বলতে পারবে না, একদম কারেক্ট, কারণ এই যে দুটো আমি ট্যাগ নিয়েছি অর্থাৎ দুটো বাক্স বানিয়েছি, দুটো বাক্সের মধ্যে দেখুন কোনো ডিফারেন্স নেই, দুটো বাক্স একে অপরের সঙ্গে লেগে রয়েছে। কালারটা খুবই চোখে লাগছে, এক সেকেন্ড আমি এটাকে অন্য কালার করি, কি কালার করা যায়, ধরুন ধরুন রেডি করি, বাবা এটা আরো চোখে লাগে। অ্যালিস ব্লু বলে একটা কালার আছে আমাদের, অ্যালিস ব্লু, ওকে, একদমই দেখা যায় না কি অবস্থা, গ্রে, এবার ঠিক আছে। এই যে গ্রে বাক্সটা আমরা দেখছি, এটাকে খালি নজরে দেখে মনে হচ্ছে একটাই বাক্স, কারণ এটা এতটা চওড়া বাট এতটা লম্বা, হ্যাঁ কিনা নিজেরা নিজেরা বলুন, যে আমরা কিন্তু এই পুরোটাকে একটা বাক্স হিসেবেই চিনতে পারছি। এবার আপনারা যদি চান যে এর মধ্যেখানে আমাদের একটু ডিফারেন্স আনতে হবে, অর্থাৎ দুটো বাক্স একটু নিজেদের থেকে একটু দূরে হয়ে যাবে, তার জন্য আমরা কি অ্যাপ্লাই করি, তার জন্য আমরা অ্যাপ্লাই করি মার্জিন, অর্থাৎ এখানে দেখুন লেখা আছে গ্যাপ বিটুইন টু এলিমেন্টস, টু অথবা থ্রি যা খুশি হতে পারে, বাট আমি এখানে দুটো দিয়ে এক্সাম্পলটা দিচ্ছি।
গ্যাপ বিটুইন টু এলিমেন্টস এর জন্য, অর্থাৎ দুটো এলিমেন্টের মধ্যে, এরকম দুটো বাক্সের মধ্যে সিএসএস দিয়ে যদি আমাদের একটু গ্যাপ দিতে হয়, তার জন্য আমরা মার্জিন প্রপার্টি ইউজ করি। এবার অনেকে বলছেন স্যার বিআর ট্যাগ দিয়েও তো হয়ে যায়, অবশ্যই হয়, কিন্তু আমরা এখানে সিএসএস দিয়ে করব। তো এই ডিফ ট্যাগের ভেতর আপনারা একটা মার্জিন প্রোভাইড করুন। দেখুন মার্জিন, মার্জিন এইভাবে লিখবেন MARGIN মার্জিন, লেখার পর এখানে লিখবেন 10px অথবা 10 পিক্সেল 20 পিক্সেল যা খুশি লিখুন, সেভ করুন। দেখুন এবার দুটো বক্স নিজেদের থেকে আলাদা হয়ে গেছে। কি করলাম, মার্জিন লিখলাম ডিভের ভেতর, মার্জিন লিখে 20 পিক্সেল দিয়ে এবার সেভ করব। দেখুন দুটোর মধ্যে আরেকটু গ্যাপ চলে এসেছে। এবার আপনারা হয়তো অনেকেই বলবেন স্যার ডিফ ট্যাগের মধ্যেখানে গ্যাপ দিতে চাইছিলাম, কিন্তু লেফট সাইডেও দেখুন অনেকটা ফাঁকা হয়ে গেছে, অর্থাৎ লেফট সাইড থেকেও তারা একটু রাইটের দিকে চেপে গেছে। সেটা কেন হয়েছে সেটা আজকের ক্লাসে হয়তো এখনই দেখাতে পারবো। সেটা হচ্ছে মার্জিন অ্যাপ্লাই করলে এই বক্সটা দেখছেন আপনারা, ডিফ ট্যাগ তো এটা একটা, তো এই ডিফ ট্যাগের চারপাশে আমরা মার্জিন অ্যাপ্লাই করেছি। মার্জিন প্রপার্টি শুধুমাত্র মার্জিন লিখলে চারিপাশেই মার্জিন চলে আসে, অর্থাৎ চারিপাশ থেকে যদি আরো পাশে কোনো এলিমেন্ট থাকে সেটাও তার থেকে 20 পিক্সেল সাইডে সরে যাবে। শুধুমাত্র মার্জিন লিখলে চারপাশের মার্জিন আমাদের চলে আসে। এবার যদি আপনি চাইছেন শুধুমাত্র টপ মার্জিন অর্থাৎ উপরের দিকে মার্জিন চাই, তার জন্য মার্জিন লেখার পর একটা ড্যাশ দিয়ে লিখবেন টপ, সরি মার্জিন লেখার পর ড্যাশ দেবেন, লিখবেন টপ। এই যে মার্জিন টপ প্রপার্টি, সেভ করুন। দেখুন লেফটে এরা যেরকম ছিল সেরকমই আছে, বাট উপর নিচে একটুখানি বেশি গ্যাপ চলে এসেছে। মার্জিন ড্যাশ দিয়ে টপ লিখলে এই জিনিসটা আপনারা দেখতে পারবেন। সেরকম মার্জিন টপ, লেফট, রাইট, বটম চারটে ভ্যালু থাকে, শুধুমাত্র মার্জিন লিখলে চারটে ভ্যালু একসঙ্গে অ্যাপ্লাই হয়। এবার আপনার যদি শুধু উপরের দিকে মার্জিন চাই তাহলে মার্জিন টপ এইভাবে লিখবেন, তাহলে আপনার উপরের দিকে শুধুমাত্র মার্জিন আসবে। ওকে, তো আমার মার্জিন প্রপার্টি শুধুমাত্র মার্জিন দেওয়ার দেখানোর কথা ছিল, তো মার্জিন আমি দেখালাম। এবার যদি পরে কোনোদিন কোয়েরি আসে যে স্যার উপরে মার্জিন অ্যাপ্লাই করার জন্য কি করব, সিম্পলি মার্জিন দিয়ে মার্জিন ড্যাশ দিয়ে টপ। ওকে, আর আছে আমাদের কি প্যাডিং। প্যাডিং কথার অর্থ কি, প্যাডিং মানে হচ্ছে কোনো এলিমেন্ট, ধরুন এটাকে আমি করে দেখাই, অর্থাৎ এখানে আমি নিজে মানে এটাকে অ্যাপ্লাই করে দেখাই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। সেটা হচ্ছে এক সেকেন্ড, ওকে, সেটা হচ্ছে ডিফ ট্যাগের ভেতরে, এই যে ডিফ ট্যাগটা আপনারা একটা বক্স বানিয়েছেন, এর ভেতরে আপনি কিছু একটা লিখুন। আমি ধরুন এখানে একটা H1 ট্যাগ নিচ্ছি, নেওয়ার পর আমি আমার নাম লিখছি, অথবা আমি শুধুমাত্র একটা, আমি কোনো ট্যাগ নিচ্ছি না, আমি জাস্ট কিছু একটা লিখি, আমি ধরুন আমার নামটা লিখছি, সেভ করব। একটু জুম ইন করি, ভালো করে দেখুন আমি যে নামটা লিখলাম সেটা কিন্তু ডিফ ট্যাগের অর্থাৎ এই যে বক্সের যে বক্সটা আমরা বানিয়েছি সেটা লেফট সাইডের একদম দেওয়ালের সাথে লেগে রয়েছে। ওটা ভালো করে দেখুন, এই ওটা দেখুন একদম লেগে ঘেঁষে রয়েছে একদম। তো আপনি যদি চাইছেন, আপনি ধরুন এরকম চান যে যে বক্সটা আমরা বানালাম সেই বক্সের ভেতরের দিকে এই লেখাটা একটুখানি সরে আসবে, ভেতরের দিকে, অর্থাৎ দেওয়াল থেকে একটুখানি চেপে যাবে, ভেতরের দিকে একটুখানি চলে আসবে। তার জন্য আমরা কি ইউজ করি, তার জন্য আমরা ইউজ করি প্যাডিং, PADDING, প্যাডিং। এবার এখানে কি আবার সেম 20 পিক্সেল 40 পিক্সেল যা একটা ভ্যালু লিখুন, সেভ করুন। এবার দেখবেন লেখাটা দেওয়াল থেকে ভেতরের দিকে চেপে আসে। এবার যদি আপনি জিজ্ঞেস করেন স্যার মার্জিন আর প্যাডিং এর মধ্যে ডিফারেন্সটা কি, মার্জিন আর প্যাডিং এর মধ্যে ডিফারেন্সটা কি, যারা যারা খালি নজরে দেখে বুঝে গেছেন তারা তো খুবই ইন্টেলিজেন্ট, যারা বুঝতে পারেননি তাদের জন্য আমি এবার রেপ্লিকেট করে দেখাই, অর্থাৎ কিভাবে আমরা মার্জিন আর প্যাডিং ডিফারেন্সিয়েট করতে পারি। এবার আপনারা খালি চোখে দেখে বুঝুন কোনটা মার্জিন কোনটা প্যাডিং। এক সেকেন্ড, ভালো করে দেখবেন। আমি যদি এখান থেকে মার্জিনটাকে রিমুভ করে দিই তাহলে কি হয় দেখি, মার্জিন রিমুভ করলাম, দুটো বক্স একসঙ্গে লেগে গেল। আমি মার্জিনটা আবার ফিরিয়ে দিই, মার্জিন 10 পিক্সেল, সেভ করলাম, আলাদা হয়ে গেল। অর্থাৎ বাইরের দিকে গ্যাপ দিতে, দুটো এলিমেন্টের মধ্যে গ্যাপ দিতে আমরা মার্জিন ইউজ করি। এবার প্যাডিং কি করে ইউজ করি, প্যাডিং হচ্ছে এই এলিমেন্টের ভেতরে যদি কিছু লেখা থাকে সেটাকে একটু ভেতরের দিকে ঠেলে দিতে ইউজ করি। অর্থাৎ এখান থেকে প্যাডিংটাকে আমি রিমুভ করে দিচ্ছি, দেখুন এলিমেন্ট গুলো যে লেখাটা ভিতরে ছিল সেটা একটু দেওয়ালের সাথে লেগে গেল। এবার এটাকে যদি একটু ভেতরের দিকে ঠেলে দিতে হয় তার জন্য আমরা ইউজ করি কি প্যাডিং। প্যাডিং 10 পিক্সেল লিখবো, সেভ করব, দেখুন আমাদের প্যাডিং চলে আসলো, ভেতরের দিকে এলিমেন্ট গুলো একটু চেপে আসলো। এবার এটা দেখে একটুখানি সুন্দর লাগছে কারণ এটা দেওয়ালের সাথে একদম ঘেঁষে নেই
একটু ভেতরের দিকে আমাদের চেপে রয়েছে। এটাই হচ্ছে মার্জিন আর প্যাডিং এর কাজ। মার্জিন বাইরের দিকে স্পেস দিতে কাজে লাগে, প্যাডিং ভেতরের দিকে কোনো এলিমেন্টকে ভেতরের দিকে চেপে দিতে কাজে লাগে। ওকে, বলতে পারলাম? এই দিয়েই আমাদের রিক্যাপ আজকে শেষ। আজকে আমাদের ইম্পর্টেন্ট কিছু টপিক রয়েছে, সেগুলো কি কি একবার আপনাদের দেখাই। আজকের টপিকের মধ্যে ফার্স্টে আমাদের রয়েছে সিলেক্টার্স অর্থাৎ সিলেক্টর। আপনাদের মধ্যে অনেকেরই কোয়েশ্চেন আসছিল যে স্যার আমরা যে দুটো ডিফ ট্যাগ বানালাম, এই যে দুটো ডিফ ট্যাগ আমাদের রয়েছে, দুটো ডিফ ট্যাগের ভেতরে একই রকম কালার, অর্থাৎ একটা ডিফ ট্যাগকে আমি ধরুন গ্রে কালার বানাতে চাই, আর একটাকে ধরুন আমি কি কালার করা যায়, ধরুন ব্লু কালার। দুটো ডিফ ট্যাগ আমাদের দুই রকম কালারে আসবে, সেটার জন্য আমরা কি করব স্যার? অনেকের মনে কোয়েশ্চেন ছিল। কোয়েশ্চেনটা সবার মনে আছে কিনা একটু শুনি। অনেকে গতকালকে ক্লাসে আমাকে বলেছিলেন, সবাই একটু হ্যান্ড রেজ করে আমাকে বলুন কোয়েশ্চেনটা সবার মনে আছে কিনা, যে দুটো এলিমেন্টকে আলাদা আলাদা করে স্টাইল কিভাবে করব স্যার। আমরা যা ইউজ করেছি আজ পর্যন্ত সবকটা কিন্তু সিম্পল, যা যা মানে একটা H1 এর জন্য যদি স্টাইল করি, তো সেই HTML এ যতগুলো H1 ট্যাগ থাকবে সবকটাতে সেম স্টাইল অ্যাপ্লাই হয়ে যাচ্ছিল। কেমন? চলুন আমি দেখাই আপনাদের। সিম্পল, আমি এটাকে রিমুভ করে দিচ্ছি, আর এক কাজ করি, আমি নতুন একটা ফোল্ডার ওপেন করি। এখান থেকে নতুন একটা ফোল্ডার, আজকের দিন সংখ্যা ডে 13 CSS ওপেন করে নিলাম। ওকে, আমি এখানে index.html ফাইলটা বানিয়ে নিচ্ছি। এটা আমাদের ডেইলি ড্রিল, অর্থাৎ এটাকে আমরা ফলো করি। এখানে HTML ফাইল বানানোর পরে এরকম আমি করে নিলাম। এবার আমি এখানে একটা CSS ফাইল বানিয়ে নিচ্ছি, এক্সটার্নাল বানিয়ে নিলাম। এবার আমাকে এটা লিংক করতে হবে, লিংক CSS, ব্যাস আমাদের কাজ শেষ। এবার কোশ্চেন ছিল আপনাদের মনে কি, আমি এখান থেকে এটাকে আবার লাইভ সার্ভারে শেয়ারও করব, সার্ভ করে দিই। ঠিক আছে, আমাদের এটা খালি কিছু নেই। কোশ্চেন আপনাদের মনে ছিল স্যার আমরা দুটো H1 ট্যাগ নিতে পারি, চারটে H1 ট্যাগ নিতে পারি, কিন্তু আমি চারটে H1 ট্যাগকে চার রকম ভাবে কালার দিতে চাই। এটা অনেকের মনে কোশ্চেনটা ছিল। সেই জিনিসটা করার জন্য আমরা আজকে যা শিখবো সেটাকে বলা হয় সিলেক্টর। এবার আপনি বলবেন স্যার সিলেক্টর তো আমরা আগের দিন দেখেছি, যে আপনি বললেন যে H1 লিখে আমরা যে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছিলাম তার মধ্যে আমরা একটা প্রপার্টি লিখছিলাম, লেখার সঙ্গেই আমাদের সিলেক্টর ইউজ করা হয়ে যাচ্ছিল এবং আমাদের কিন্তু কাজ মিটে যাচ্ছিল। এবার সিলেক্টর শুধু ওই অবধি না, সিলেক্টর আরো অনেকটা ভাস্ট, অর্থাৎ আরো অনেক টপিক তার মধ্যে আছে। তার মধ্যে কিছু টপিক আজকে আমরা শিখবো। তো একবার দেখে নি সিলেক্টর মানে কি। আমরা সিলেক্টর তো বলছিলাম, বাট সিলেক্টর মানেটা কি একবার দেখে নি। সিলেক্টর হলো এক বাক্স খেলনার মধ্যে থেকে কিছু খেলনা বেছে নেওয়ার মতো। অর্থাৎ এখানে যে এতগুলো এক বাক্স খেলনা রয়েছে, এখান থেকে ধরুন আপনি টেডি বিয়ারটা চাইছেন, তাহলে আপনি কি বলবেন যে আমাকে রকেটটা দাও? আপনি তো নিশ্চয়ই বলবেন আমাকে টেডি বিয়ারটা দাও, অথবা আমি টেডি বিয়ারটা চাই। তো আপনি যে এতগুলো খেলনার মধ্যে থেকে শুধুমাত্র টেডি বিয়ারটা চাইছেন, তাহলে সেটাকে বলা হয় সিলেক্ট করা। অর্থাৎ এতগুলো খেলনার মধ্যে থেকে আপনি জাস্ট টেডি বিয়ারটা সিলেক্ট করেছেন। ঠিক সেরকম এই এতগুলো খেলনাকে ভাবুন একটা HTML এর ভেতর বিভিন্ন রকমের ট্যাগ। এতগুলো খেলনা আমরা দেখছি, প্রত্যেকটা খেলনাকে একটা ইন্ডিভিজুয়াল ট্যাগ হিসেবে ভাবুন। এবার প্রত্যেকটা ট্যাগ থেকে আমাদের যদি কিছু কিছু ট্যাগ স্পেশালি বেছে নিতে হয়, তার জন্য আমরা ইউজ করি সিলেক্টর। সেটাই কিন্তু আমি এখানে লিখে রেখেছি। অর্থাৎ HTML এর এত ট্যাগস এর মধ্যে থেকে কিছু ট্যাগকে বেছে নিয়ে স্টাইল করার নামই হলো সিলেক্টর। অর্থাৎ এতগুলো ট্যাগের মধ্যে থেকে আমরা স্পেশাল কিছু ট্যাগ বেছে নেওয়ার পর আমি সেগুলোকে স্টাইল করব। এই যে বেছে নিচ্ছি আমি, এই বেছে নেওয়াকেই বলা হয় সিলেক্ট করা, এবং মেথডটাকে বলা হয় সিলেক্টর। ওকে, সিলেক্টর আমরা শিখবো কত ধরনের, আইডি সিলেক্টর আর ক্লাস সিলেক্টর। কি কি শিখবো? আইডি সিলেক্টর এবং ক্লাস সিলেক্টর। এবার আপনারা বলবেন স্যার তফাৎটা কি? আমি এখানে লিখে রেখেছি, এই মানুষটাও কনফিউজড যে সে বুঝতে পারছে না তফাৎটা কোথায়। তার জন্য আমি আছি আপনাদের বোঝানোর জন্য। আরো অনেক ধরনের সিলেক্টর হয়, কিন্তু আপাতত আমরা আইডি ক্লাস দিয়ে দেখব যে কিভাবে ইন্ডিভিজুয়াল এলিমেন্টকে অথবা ইন্ডিভিজুয়াল ট্যাগকে আমরা স্টাইল করি। ঠিক আছে, সাউন্ডস ক্লিয়ার আশা করি। অর্থাৎ অনেকগুলো ট্যাগ, ধরুন আমার বডির মধ্যে যেমন আমি দেখালাম HTML এর, ধরুন H1 ট্যাগ আছে অনেকগুলো।
H1 ট্যাগ আমাদের রয়েছে। এবার আপনি চাইছেন কি এতগুলো H1 ট্যাগের মধ্যে থেকে আপনি দুটো ট্যাগের কালার, আমি এখানে কিছু কিছু ডামি ডেটা ভর্তি করি, ধরুন লরেম 3, তিনটে লরেম আমি দিচ্ছি, এটাই দিচ্ছি আমার নাম, এটাই আমি লরেম লিখছি, কেন লিখছি আমি বলবো অবশ্যই। লরেম 3, এটাইও ধরুন আমি লিখছি আমার নাম, তারপর আমি এই নিচের H1 টাতেও একটা লরেম ইপসাম লিখবো, জাস্ট কি জন্য বোঝাই। এবার এখানে আমার আউটপুটটা চলে এসছে, সবকটা কিন্তু H1 ট্যাগ, বাট তার মধ্যে ডেটা কিন্তু ডিফারেন্ট। সবকটা H1 ট্যাগ, অর্থাৎ এখানে 5টা H1 ট্যাগ দেখতে পাচ্ছি, 5টার মধ্যে দুটোতে অর্থাৎ 3টেতে আছে লরেম ইপসাম আর দুটোতে আছে আমার নাম। এবার ধরুন আমি আপনাদের কাছে একটা ওয়েবসাইট চেয়েছি, অর্থাৎ আমি আপনাদের কাস্টমার অথবা ক্লায়েন্ট, আমি আপনাদের কাছে একটা ওয়েবসাইট বানাতে দিয়েছি। আমার রিকোয়ারমেন্ট হলো এখানে যে 5টা ট্যাগ আমরা দেখতে পাচ্ছি, 5টা ডেটা আমরা দেখতে পাচ্ছি, এই 5টা ডেটার মধ্যে থেকে আমাদের যে দুটো ডেটা আছে, ঐন্দিল গোলদার নামে যে দুটো ডেটা আছে, সেই দুটো ডেটাকে আমার ধরুন গ্রিন কালারে বানাতে হবে। অর্থাৎ এতগুলো ট্যাগের মধ্যে থেকে জাস্ট এই দুটোকে আমাদের গ্রিন কালারে আমাদের ওয়েবসাইটে দেখাতে হবে। সাউন্ডস ক্লিয়ার? একবার শুনি, হ্যাঁ না একবার বলুন যে আমি যেটা চাইছি সেটা আপনাদের বোঝাতে পেরেছি কিনা। আমি আপনাদের ক্লায়েন্ট, আমি আপনাদের চাইছি যে 5টা ডেটার মধ্যে দুটো ডেটা আমাদের গ্রিন কালারে আসবে, আমার এটা রিকোয়ারমেন্ট। এবার আপনাদের সেটা ফুলফিল করতে হবে। সেটা আমরা কিভাবে করব? আশা করি সবার কাছে এটা ক্লিয়ার। সেটা আমরা কি করে করব? সেটার জন্য সরি, এক্সট্রিমলি সরি, স্ক্রিন শেয়ারটা হয়তো অফ হয়ে গেছিল কোনো কারণে, স্টপ প্রেজেন্টিং এ চাপ পড়ে গেছিল হয়তো। তো আশা করি স্ক্রিনটা দেখতে পাচ্ছি, একবার হ্যাঁ না বলে দিন একটু। স্ক্রিন শেয়ারটা ভুল করে অফ হয়ে গেছিল, স্ক্রিন শেয়ারটা দেখা যাচ্ছে কিনা একবার আমাকে বলুন। স্ক্রিনটা শেয়ার করেছি আবার, ঠিক আছে, ওকে, চলুন তাহলে এগিয়ে যাওয়া যাক। তাহলে আমি যেটা বললাম সবার কাছে আশা করি ক্লিয়ার। অর্থাৎ এই যে 5টা H1 ট্যাগ আমরা দেখতে পাচ্ছি, 5টার মধ্যে থেকে আমাদের দুটো ট্যাগ, অর্থাৎ এই যে ঐন্দিল গোলদার লেখা আমার নামটা লেখা আছে, এই দুটোকেই আমাদের শুধুমাত্র গ্রিন কালারের করতে হবে। আমরা যদি এখানে প্রত্যেকটা HTML এর প্রত্যেকটা H1 ট্যাগকে সিলেক্ট করি এইভাবে, যেটা আমরা এতদিন ধরে করছিলাম, এখানে যদি আমরা লিখি কালার ধরুন গ্রিন, সেভ করব, প্রত্যেকটা ট্যাগই কিন্তু অর্থাৎ প্রত্যেকটা ডেটা গ্রিন কালারের হয়ে যাচ্ছে। কেন? কারণ আমার ওয়েবসাইটে 5টা H1 ট্যাগ রয়েছে, কিন্তু আমাদের তো এটা চাই না, আমরা তো এটা, আমি তো আপনাদের কাছে এটা চাইনি। তাহলে আপনারা কি করবেন? তার জন্য নেক্সট যে টপিক সেটা হচ্ছে আইডি সিলেক্টর। খাতা পেন নিয়ে যারা বসে আছেন এবং কোড যারা করছেন আমার সাথে, সিট ব্যাক, রিল্যাক্স, কফি চা নিয়ে বসে পড়ুন। এবার আমাদের জার্নি শুরু হচ্ছে আইডি সিলেক্টর নিয়ে। আজকে আমাদের 13th ডে, আজকে আমরা শিখবো আইডি সিলেক্টর আর ক্লাস সিলেক্টর। সাউন্ডস ফান? অর্থাৎ আমরা নতুন কিছু আবার শিখতে চলেছি, ব্রেস ইয়োরসেলফ। ওকে, আমরা দেখবো হচ্ছে আইডি সিলেক্টর। আইডি কথাটার অর্থ বলতে আমরা কি বুঝি, অর্থাৎ আইডি কথার অর্থটা কি? আইডি, আইডি কথার অর্থটা কি? আই আর ডি, এই যে দুটো ক্যারেক্টার অথবা দুটো বলতে পারেন যে অ্যালফাবেট, এই দুটোর মানে আমাকে শর্টে কে একটু চ্যাট বক্সে বলতে পারবেন আইডি কথাটার অর্থ কি? আমরা কিন্তু ডেইলি লাইফে বলি যে আইডি মানে কোন একটা আইডি কি, এই ওয়েবসাইটে তোর আইডি কি, অথবা একজন বলছেন পরিচয় খুব সুন্দর, আইডেন্টিফিকেশন যারা বলছেন পারফেক্ট, ক্লোজ টু পারফেক্ট, খুব সুন্দর। তো এটাই সত্যি কথা। আইডি হচ্ছে আইডেন্টিটি অথবা আইডেন্টিফিকেশন, আপনারা বলেছেন সেম। পরিচয়, পরিচয় কথাটার অর্থ হচ্ছে আইডি। এখানে আমরা সবাই এতজনে রয়েছি, অর্থাৎ আমাদের মধ্যে এখন উপস্থিত আছেন ধরুন 130 জন স্টুডেন্টস। তো তাদের মধ্যে প্রত্যেকের নাম আপনি দেখবেন আলাদা, প্রত্যেকের নাম হয়তো কিছু কিছু সেম হতেই পারে, বাট ম্যাক্সিমাম অল অফ দেম আর ডিফারেন্ট। অর্থাৎ প্রত্যেকের নাম কিছু না কিছু ভাবে আলাদা, সেটা বানান দিয়েই হোক অথবা তার সারনেম অথবা টাইটেল দিয়েই হোক, প্রত্যেকের নাম আলাদা, এটা একটা তাদের পরিচয়, হ্যাঁ কি না? অবশ্যই। সেরকম এখানে
H1 ট্যাগ এতগুলো রয়েছে, এদের ডিফারেন্স কিন্তু কিছুই নেই। এতগুলো H1 ট্যাগ আমাদের মধ্যে আছে, বাট এদের ইউনিক আইডেন্টিফিকেশন অর্থাৎ এদের একটা আলাদা আইডেন্টিফিকেশন অথবা আলাদা পরিচয় কিন্তু কিছুই নেই। আমরা যদি H1 বলে ডাক দিই, শুধুমাত্র H1 বলে, তাহলে এই পাঁচজনের পাঁচজনই কিন্তু রেসপন্ড করছে। সেটা কিন্তু আমরা এখানে দেখলাম। জাস্ট H1 বলে ডাক দিলাম, পাঁচটা H1 ট্যাগকেই কালার হয়ে গেল। সেই জিনিসটা থেকে আমাদের বাঁচাতে কে আসছেন? আইডি সিলেক্টর। পড়ে নেই কি লেখা আছে। আইডি সিলেক্টরের নিচে লেখা আছে প্রত্যেকটা এলিমেন্ট হলো, ভাবুন একজন মানুষ আমাদের মতোই। প্রত্যেকটা এলিমেন্ট অর্থাৎ এই যে প্রত্যেকটা H1 ট্যাগ আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে ভাবুন আমাদের মতো এক একজন মানুষ। অর্থাৎ এটা একজন মানুষ, এটা একজন মানুষ, এটা এটা এটা, পাঁচজন আলাদা আলাদা মানুষ। ওকে, তাদের প্রত্যেককে আমরা একটা ইউনিক আইডি, যেমন আমাদের ক্ষেত্রে যেটা হয় আধার কার্ডের নাম্বার, যাদের আধার কার্ড আছে তারা সবাই জানেন প্রত্যেকের আধার কার্ডের নাম্বার কিন্তু আলাদা, যদি নামও সেম হয়। আমি যেমন বললাম, ক্লাসের মধ্যে যারা উপস্থিত আছেন তাদের যদি নামটাও সেম হয়, তাদের আধার কার্ডের নাম্বার আলাদা হতে বাধ্য। আলাদা কিনা শুনি একটু। আধার কার্ডের নাম্বার আপনাদের কি কোনোদিন সেম হয়েছে? কোনো এমন কি মানে সিচুয়েশন এসেছে আপনারা দেখতে পেয়েছেন যে তোর আধার কার্ডের নাম্বার আমার আধার কার্ডের নাম্বার আলাদা, সেম? সরি, কোনোদিন না, কোনোদিন হবে না, এটা আমরা সবাই জানি। কারণ কি, আধার কার্ড হলো একটা ইউনিক আইডেন্টিফিকেশন। ইউনিক, এই যে ইউনিক কথার অর্থ হচ্ছে যার মতো কেউ নেই। অর্থাৎ ইউনিক কথার অর্থ এখানে আধার কার্ডে যে নাম্বার, সেটা আমার যেরকম আপনাদের সেটা আলাদা হবেই হবে। তো আমার যে আধার কার্ডের নাম্বার সেটা হচ্ছে একটা ইউনিক আইডেন্টিফিকেশন। কেন? আমার আধার কার্ডের নাম্বার শুধু আমার ক্ষেত্রেই, মানে যেটাকে বলে প্রিজার্ভ, যাকে বলে প্রিজার্ভ করা। অর্থাৎ আমার আধার কার্ডের নাম্বার দিয়ে যদি আমাকে সার্চ করা হয়, আমার নামটাই আসবে। সেটা হচ্ছে আমার একটা ইউনিক আইডেন্টিফিকেশন অথবা আইডি। তো সেরকম এই কোডের ভেতর পাঁচটা H1 ট্যাগ আছে। পাঁচটা H1 ট্যাগের কিন্তু পাঁচটাতে কোনো ইউনিক আইডেন্টিফিকেশন নেই। যদি আমরা এই ডেটাটাকে বাদ দিয়ে দিই, তাহলে দেখবেন এদের মধ্যে কোনো ডিফারেন্সই নেই। এরা জাস্ট এক একটা H1 ট্যাগ, সেম। এদের মধ্যে আমাদের একটা ইউনিক আইডি প্রোভাইড করতে হবে। কেমন করে? আমরা আইডি অ্যাট্রিবিউট কিন্তু ইউজ করেছি কোথায়? ইনপুট ট্যাগে। ওকে, আইডি অ্যাট্রিবিউট ইউজ করেছি কোথায়? ইনপুট ট্যাগে। যখন আমরা লেবেল ইউজ করছিলাম ফর আর ইনপুটের আইডি দিয়ে দুটোকে আমরা সেম করছিলাম। আইডি অ্যাট্রিবিউটের কথা কার কার মনে আছে একটু শুনি। যাদের মনে নেই তারা না বলবেন, যাদের মনে আছে একটু হ্যাঁ বলবেন। আইডি অ্যাট্রিবিউট আমরা কিন্তু ইউজ করেছি। লেবেলের ফর অ্যাট্রিবিউট আর আমাদের ইনপুটের আইডি অ্যাট্রিবিউট দুটোকে আমরা ম্যাচ করিয়েছিলাম যখন আমরা ইনপুট ট্যাগ শিখছিলাম। ওকে, তো সেরকমই সেম আইডি অ্যাট্রিবিউট আমাদের ইউজ করতে হবে। কেমন করে? যাদের মনে নেই তাদের ক্ষেত্রে বলে দিই, যাদের মনে আছে তারা তো প্রো অলরেডি হয়ে গেছেন, তো তাদের কথা তো ছেড়েই দিলাম। যাদের মনে নেই, আমরা ইনপুট ট্যাগে একটা আইডি অ্যাট্রিবিউট, ঠিক এরকম, এটা ইনপুট ট্যাগ না, আগের থেকে বলছি, এরকম একটা আইডি অ্যাট্রিবিউট আমরা লিখেছিলাম, যেটাকে আমরা লেবেল ট্যাগের ফরের সাথে ম্যাচ করাচ্ছিলাম। সেটা প্রিভিয়াস ক্লাস যদি রিক্যাপে আসেন আপনারা দেখতে পারবেন। তো এই আইডি অ্যাট্রিবিউটের কাজ হলো একটা ইউনিক আইডেন্টিফিকেশন যে কোনো একটা ট্যাগে প্রোভাইড করা। আইডি অর্থাৎ এই H1 ট্যাগে যদি আমি একটা আইডি প্রোভাইড করি, ধরুন এটার নাম দিই ধরুন ফার্স্ট ড্যাশ দিয়ে H1, এরকম করে লিখতে হবে, এর কোনো মানে নেই। আপনি শুধুমাত্র ফার্স্ট লিখতেও পারেন, ডাজন্ট ম্যাটার। আমি ফার্স্ট H1 কেন লিখছি? জাস্ট আইডেন্টিফিকেশনের জন্য। ফার্স্ট H1, এই যে আমি ফার্স্ট H1টা লিখলাম, এটা হয়ে গেল এই H1 ট্যাগের একটা ইউনিক আইডেন্টিফিকেশন। অর্থাৎ আমি যদি ফার্স্ট H1 বলে ডাকি, তাহলে শুধুমাত্র এই H1 ট্যাগটাই আমাকে রেসপন্ড করে শোনাবে যে হ্যাঁ আমি উপস্থিত, ফার্স্ট H1। ঠিক আছে, এবার আমি সেম আর একটা আইডি প্রোভাইড করবো, এই যে আমার সেকেন্ড ঐন্দিল গোলদার নামে যে H1টা আছে সেখানে। এটার নাম কি দেওয়া যায়? ধরুন সেকেন্ড H1। ওকে, অথবা আমি এটাকেও মুছে দিচ্ছি আপনাদের জন্য আরো সিম্পল করে দিই। ধরুন আচ্ছা না থাক, এটাই থাক, এটা দেখলে আরো বেশি মাথায় ঢুকবে। এখানে ফার্স্ট H1 আইডি আমি একটা দিয়েছি জাস্ট এটাকে আইডেন্টিফাই করার জন্য। আমি যদি ফার্স্ট H1 বলে ডাক দিই, তাহলে
তাহলে আমাদের কে রেসপন্ড করবে? এই H1 ট্যাগটা। যদি সেকেন্ড H1 বলে ডাক দিই তাহলে কে রেসপন্ড করবে? আমাদের এই H1 ট্যাগটা। সাউন্ডস ক্লিয়ার? এখানে আশা করি বোঝার কিছুই নেই। আমি জাস্ট দুটো আইডি প্রোভাইড করলাম, একটাতে এখানে, এটা একটা অ্যাট্রিবিউট, ভালো করে দেখবেন এটা কিন্তু আমাদের এই গ্রেটার দ্যানের মধ্যে আছে। ঠিক আমি যেমন করে লিখেছি আপনারাও সেইভাবেই লিখবেন, তাহলে আরো জিনিসটা ভালো বুঝতে পারবেন। ফার্স্ট H1 লিখলাম, সেকেন্ড H1 লিখলাম, এখানে আমি এটাকে একটা ইউনিক আইডি দিয়েছি। দেখুন এখানে আমি এটাই ফার্স্ট লিখেছি, এটাই কিন্তু আমি সেকেন্ড লিখেছি। কেন? কারণ আইডি আমি যেমন বললাম কোনদিন সেম হয় না। আমি এখানে যদি ফার্স্ট H1 এখানেও লিখতাম তাহলে কিন্তু ওটা আমাদের ভ্যালিড হতো না। হয়তো ওটা কাজ করতো, বাট ওটা একটা ভ্যালিড সিনট্যাক্স না, অথবা ওটা একটা ভ্যালিড রুল না সিএসএস এর ভেতর। আইডি সব সময় ভিন্ন হবে, অর্থাৎ আলাদা হবে, এটা ম্যান্ডেটরি। এই H1 আমি ফার্স্ট H1 লিখলাম, এটাতে আমার সেকেন্ড H1 এরকম করে লিখতে হবে। তো প্রত্যেকটাতে আপনি আলাদা করে একটা করে আইডি প্রোভাইড করুন নিজের পছন্দসই। ওকে, আমি এখানে একটা আইডি দিলাম জাস্ট এটাকে মানে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য। এবার আমরা যে এখানে ইউনিক আইডেন্টিফিকেশন করেছি সেটাকে এবার আমাদের ইউজ করতে হবে। কারণ আমি কি বলেছিলাম, আমাদের যে নামগুলো আছে সেগুলো যেন আমাদের আলাদা হিসেবে, মানে আলাদা ভাবে আসে, অর্থাৎ আলাদা কালারে, অর্থাৎ গ্রিন কালারে যেন আসে। তার জন্য সিএসএস এর ভেতর এবার আমাদের আইডি সিলেক্টরটা ইউজ করতে হবে। কি করে? আইডি সিলেক্টর ইউজ করার নিয়মটা একটুখানি ডিফারেন্ট। কেন? আমাদের একটা নিতে হবে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ আমরা সবাই চিনি, ফেসবুকে ইউজ করেছি, টুইটারে ইউজ করেছি, ইনস্টাগ্রামে ইউজ করেছি, যারা যখন পোস্ট করি। হ্যাশট্যাগ আমরা কিন্তু সবাই চিনি। তো আপনারা একটা হ্যাশট্যাগ নেবেন, নেওয়ার পর যে ইউনিক আইডি আপনারা চাইছেন, ধরুন আমার এইটা চাই, ফার্স্ট ড্যাশ দিয়ে H1। তো এই ফার্স্ট ড্যাশ দিয়ে H1টাকে এবার আমাকে হ্যাশট্যাগের পরে লিখতে হবে, কোনো স্পেস হবে না, আগের থেকে বলছি। লিখবো ফার্স্ট ড্যাশ দিয়ে H1, ব্যাস কমপ্লিট। কি করলাম? একটা হ্যাশট্যাগ নিলাম, হ্যাশট্যাগ নেওয়ার পরে যে আমার আইডিটা দরকার সেটাকে আমি ডেকে নিলাম। এই যে হ্যাশট্যাগ দিয়ে করলাম এটাকে বলা হয় আইডি সিলেক্টর। এই হ্যাশট্যাগটা মানেই হচ্ছে একটা আইডি সিলেক্টর আমি সিএসএস এর ভেতর ইউজ করছি। আপনারা যদি এইভাবে লেখেন শুধুমাত্র ফার্স্ট H1, এটা কিন্তু কোনোদিনই কাজ করবে না। কেন? কারণ এটা কোনো আইডি সিলেক্টর না। আমাকে যদি এটাকে ভ্যালিডলি ইউজ করতে হয়, অর্থাৎ এটার জন্য যদি আমাদের মানে সিএসএস যেমন করে বলে সেরকম করে ইউজ করতে হয়, তাহলে যে আইডিটা আমরা ইউজ করবো তার আগে একটা আমাকে হ্যাশট্যাগ দিতে হবে। তাহলে দেখবেন এটা একটা কালার চেঞ্জ হয়ে যাবে, সেটা আপনাদের থিমের পরে ডিপেন্ড করে। আমি একটা থিম ইউজ করছি সেই কারণে এটা পার্পল কালার হয়েছে। এবার আপনারা ট্রাই করুন কোন কালারে আসে। আপনারা দেখুন হ্যাশট্যাগটা দেওয়ার পর যে আইডিটা আপনারা লিখছেন, অর্থাৎ যেটা আমার চাই ফার্স্ট H1, সেটাকে আমি ডেকে নিলাম হ্যাশট্যাগ ফার্স্ট H1। এবার এটার মধ্যে গিয়ে যদি আমি লিখি কালার গ্রিন, দেখা যাক কি হয়। সেভ করি। 5টা H1 ছিল, 5টার মধ্যে সিম্পল একটাকে আমি কালার করে দিয়েছি। সিম্পল, কিচ্ছু নেই। বোঝাতে পারলাম কিনা দেখি একটু। ইউনিক আইডেন্টিফিকেশন এইভাবে ইউজ করা হয়। হ্যাশট্যাগ ফার্স্ট H1 যেটা আমরা লিখলাম, অর্থাৎ যে আইডিটা আমাদের দরকার, তারপরে আমাদের কালার। ঠিক আছে স্যার, আরেকবার HTML-টা দেখাবেন। ওকে, আইডি অ্যাট্রিবিউট ইউজ করেছি। আইডি অ্যাট্রিবিউট ইউজ করার পর আপনার কিন্তু চলবে। রবিল বাবু বলছেন আমার হচ্ছে না, ট্রাই করুন স্যার, অবশ্যই হবে। না হওয়ার কিছু নেই, ট্রাই করতে হবে। দাদা সিএসএস কিং বানিয়ে ছাড়বে নাকি? আরো অনেক কিছু আছে, সবে তো শুরু। এখনো টেলউইন্ড সিএসএস দেখিনি। টেলউইন্ড সিএসএস যে কত খতরনাক জিনিস আমার পুরনো স্টুডেন্টরা জানে। তারা এখন সিএসএস করে না, তারা এখন টেলউইন্ড সিএসএস করে। এটা জাস্ট টিপ অফ দি আইসবার্গ, টিপ অফ দি আইসবার্গ যাকে বলবো, মানে একদম বিগিনার, কিচ্ছু আমরা এখনো করিনি। আরো অনেক কিছু আছে। ঠিক আছে, আইডি আর একটু দেখান কালারটা। ওকে, কালারটা আপনার এরকম নাও আসতে পারে স্যার, এটা আপনার ডিফারেন্ট আসতেই পারে। এই কালারটা এটা আমার থিমের জন্য হচ্ছে, আপনার ডিফারেন্ট কালার আসবেই। আপনার যেহেতু অন্য থিম সেই কারণে আপনার অন্যরকম আসবে। জাস্ট এটা দেখুন যে আপনার এইভাবে লিখে এইখানে আউটপুটটা আপনার সেম দেখাচ্ছে কিনা, তাহলেই হবে। বাকি এখানে যা যা আছে সেগুলো ম্যাটার করে না। এখানে যে কালার গুলো আছে সেগুলো কিন্তু আমার ল্যাপটপ হিসেবে আমার জন্যই সীমিত। আপনারা যদি সেম থিম ইউজ করেন তাহলে এটা আপনার আসবে, না হলে অন্য কালার কিন্তু আসতে পারে। এখানে দেখুন এই সিনট্যাক্সটা আর এখানে যে এটা সেম আছে কিনা, আপনার আমি যেভাবে করলাম সেইভাবে করার পর আউটপুটটা সেম আসছে কিনা, তাহলেই আমার মানে আমি বুঝতে পারবো যে আপনার ঠিক হয়েছে।
সেকেন্ড আইডিটা দেখুন এখানে লেখা আছে সেকেন্ড H1 বলে। ফার্স্ট H1 আমার কালার করা হয়ে গেছে, সেকেন্ড H1 কে আমি এবার ডেকে নেব যে ফার্স্ট H1 এর ডান, তুমি এবার বাড়ি যেতে পারো। সেকেন্ড H1 বলে যিনি আছেন তিনি এবার আসুন, আপনাকে একটু কালার করি। সেকেন্ড H1 কে এবার আমি ডেকে নিচ্ছি, সিম্পল, কিচ্ছু না। আবার সেম প্রসেস, এখানে শুধু নামটা চেঞ্জ হবে, সেকেন্ড H1। এখানে আপনারা রাম শ্যাম যদু মধু যা খুশি ইউজ করুন, ডাজন্ট ম্যাটার। এটা আমি কেন লিখছি, যেন আমি বুঝতে পারি যে এটা আসলে কি জন্য আমি ইউজ করছি। ওকে, তো এখানে ফার্স্ট H1 হলো, সেকেন্ড H1 আমি লিখলাম, এবার এটাকেও সেম প্রসেস কালার করব গ্রিন, বাস। এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল। ট্রাই করুন, কুইকলি ট্রাই করে আমাকে বলুন হচ্ছে কি হচ্ছে না। আমার রিকোয়ারমেন্ট আপনারা মিট করতে পারলেন কিনা, অর্থাৎ আমি যা চাইছিলাম সেটা আপনাদের হলো কিনা, একটুখানি কুইকলি আমাকে বলুন। হয়েছে? হ্যাঁ না একটু শুনি। একবার ই তো হতো স্যার, একবারই তো হতো স্যার, মানে বুঝলাম না স্যার, একটুখানি ভালো করে বলুন, আমি বুঝতে পারিনি। ওকে, যারা যারা কোডটা আমার সাথে করছেন তাদের আশা করি হয়ে গেছে। আইডিতে অনলি নাম্বার দিলে হচ্ছে না, নাম্বার দিলে হবে না স্যার। নাম্বার দিলে সিএসএস ওটা নাম্বার হিসেবে নেয় না, ক্যারেক্টার দিতে হয়। সপ্তর্ষিবাবু বলছেন দুটো নেম সেম দিলে আইডি কখনো সেম হয় না স্যার, আইডির মানেই ডিফারেন্ট হবে। দুটো নেম যখন আপনার সেম চাই তখন আপনার ক্লাস ইউজ করতে হবে, ক্লাস আমরা দেখিনি। আচ্ছা স্যার, যদি এক কালার করতে হয় তাহলে আইডি সিলেক্টরে গিয়ে একটাই নাম লিখলে দুটো চেঞ্জ হয়ে যেত। যদি এক কালার করতে হয় তাহলে আইডি সিলেক্টরে গিয়ে একটাই নাম লিখলে দুটোই চেঞ্জ হয়ে যেত। কোনোদিন একটা আইডি দুটো ট্যাগে ইউজ করবেন না, এটা কিন্তু আইডি ট্যাগের রেস্ট্রিকশন। সেটাকেই বলতে পারি যে সেটাকে আমাদের মানে ঠিক করার জন্য আমরা নেক্সট শিখবো ক্লাস সিলেক্টর, সেটা আমাদের আসছে। আইডি সিলেক্টর কার হলো কি হলো না একটুখানি শুনিনি কুইকলি। স্যার ফার্স্টের H1 এর মাঝখানে ড্যাশ চিহ্নটা আসছে না, ড্যাশ চিহ্নটা আপনার আসছে না, এখানে এই ড্যাশের কথা বলছেন স্যার? ওটাকে আপনার আনার জন্য শিফট চেপে জিরোর পাশে একটা কি থাকে ওটাকে প্রেস করুন। স্যার আমাদেরকে আপনার মতো কুল বানাবেন, অবশ্যই আছি তো। বিট্টু বলছেন হয়নি। স্যার আপনার কোডটা দেখুন এইভাবে আছে আছে কিনা, একদম এইভাবে আইডি লিখবেন, এই আইডিটা লেখার পর একটা হ্যাশট্যাগ দিয়ে যে আইডিটা আপনি এখানে লিখেছেন, অর্থাৎ ফার্স্ট H1 আমি লিখেছি, এটাকে আপনারা এইভাবে এটাকে কপি করুন, করার পর একটা সিএসএস এর ভেতর হ্যাশট্যাগ দিয়ে এটাকে লিখে একটা কালার প্রোভাইড করুন, দেখুন হয় কিনা। স্যার কোড ঠিকই আছে, কখন কি কোড ঠিক আছে, ঠিক আছে, আবার কখনো ভুল আউটপুট দিচ্ছে, তাহলে ওটা ক্যাশিং এর প্রবলেম, ব্রাউজারে ক্যাশিং হয়, আপনি একবার রিফ্রেশ করুন ঠিক হয়ে যাবে। আইডিতে হাইফেন কি মাস্ট না? কখনো মাস্ট না। কিন্তু হাইফেন কেন ইউজ করছি, কারণ এখানে স্পেস হয় না তাই। আপনি এখানে অন্য একটা আইডি প্রোভাইড করুন, সেখানে হাইফেন দেবেন না, কিন্তু সেটাকে ইউনিক রাখতে হবে, মাঝখানে কিন্তু কোনো স্পেস হবে না, তার জন্য হাইফেনটা ইউজ করা। ঠিক আছে, আইডি অ্যাট্রিবিউট হয়ে গেছে। স্যার ল্যাপটপ রিফ্রেশ করুন, ল্যাপটপ না ম্যাম, ব্রাউজার, অর্থাৎ এই যে এখানে রিফ্রেশ বাটন দেখছেন, এটা আপনার যে এখানে ডকুমেন্ট দেখছেন, এটাকে একবার রিফ্রেশ করুন এইভাবে। স্যার সিএসএস কমেন্ট করবো কিভাবে, এখনো দেখানি স্যার। বিট্টু বলছেন সরি হয়নি, একটুখানি ট্রাই করুন, যেভাবে আছে ওইভাবে ট্রাই করুন, তাহলে হবে। যদি না হয় তার জন্য আমি আছি, কোডটা আমাকে পাঠিয়ে দেবেন, দেখে দেবো। আফিফা ম্যাম বলছেন আপনার তাও হচ্ছে না, তাহলে আপনার কোডেই কোনো ভুল আছে, ওটা আমি বুঝলাম। তো কোডটা আপনি যেভাবে লিখলাম সেইভাবে করবেন, তাহলে কিন্তু আপনার ওটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো আপনার কোডে কোনো না কোনো জায়গায় নিশ্চয়ই ভুল আছে, সেই কারণে ওটা হচ্ছে। ঠিক আছে, আমাদের বসে থাকলে চলবে না। নেক্সট আমাদের কি আছে, আইডি সিলেক্টরের কনসেপ্টটা আপনাদের বোঝাতে পেরেছি যে নির্দিষ্ট একটা ইউনিক আইডি প্রোভাইড করে আমরা যে কোনো এলিমেন্টকে একটা ইউনিক ভাবে আমরা কালার করতে পারি। এবার আপনি ধরুন চাইছেন এখানে কালার ডিফারেন্ট করতে চাইছেন, অর্থাৎ এটা গ্রিন কালারের হবে, এটা রেড কালারের হবে। তো এই সেকেন্ড যে এই যেটা আমাদের নাম ছিল তার আইডি আমি কি রেখেছিলাম, এই যে সেকেন্ড আমাদের নাম আছে, আমার নাম আছে, এই সেকেন্ড নামের আইডি আমি কি রেখেছিলাম একবার সবাই দেখুন তো। আমি একবার এখানে স্পেস দিয়ে দিচ্ছি একটু একটু করে, তাহলে আমরা একটু দেখতে পারবো ভালো করে। ভালো করে দেখুন, সেকেন্ড যে নামটা আছে আমার ঐনিল গোদার, সেকেন্ড H1, এটার আমার কিন্তু আইডি ছিল সেকেন্ড H1 বলে। তো আমার যদি এটা ডিফারেন্ট কালার চাই, সিম্পলি আমি কি করব, আমি এখান থেকে এটাকে অ্যাকচুয়ালি সেভ করি,
এই সিএস এর ভেতর সেকেন্ড H1 যে আইডি, সেটাকে গিয়ে আমি একটা ডিফারেন্ট কালার দিয়ে দিতে পারি, রেড। ব্যাস, একটা গ্রিন একটা রেড হয়ে গেল। এবার আপনার যদি আইডিটা আপনার মাথায় থাকছে না, আমি বুঝতে পারছি, অর্থাৎ আইডির নামটা আপনারা রাখতে পারছেন না, তার জন্য আপনাদের সিম্পল একটা রুল অথবা বলতে পারি যে একটা, যেভাবে আমি করেছি ওইভাবে করলে হবে। বাট আপনাদের আইডি যদি নাম আপনারা না রাখতে পারেন, তো এখানে আমি যেভাবে করলাম ওইভাবে করুন। একটা ফার্স্ট অথবা ফার্স্ট H1 সেকেন্ড H1 এইভাবে লিখুন। না হলে আপনারা একটা ইউনিক আইডির বদলে কোনো নাম্বার দেবেন না, আগের থেকে বলছি। নাম্বার দিলে কিন্তু আধার কার্ডের মতো এখানে চলবে না। এখানে আপনাকে একটা ইউনিক আইডি দিতেই হবে, অর্থাৎ সেটা ক্যারেক্টার হবে, কিবোর্ডের ক্যারেক্টার হবে, কোনো নাম্বার হবে না। এখানে আইডির ভেতর আপনারা যা খুশি দিতে পারেন, সেটা ম্যাটার করে না। বাট এখানে আমি দিচ্ছি ধরুন নতুন করে কি লেখা যায়, একটা লিখছি ধরুন শ্যাম, সেভ করি। একটা লিখছি যদু। এবার তো বোঝা যাচ্ছে, এখানে শ্যাম লিখলাম, এই H1 এর নাম শ্যাম, এই H1 এর নাম যদু, ব্যাস। আপনারা মধুও রাখতে পারেন, আমি এটাকে চেঞ্জ করে মধু করে দিচ্ছি। এবার আমি এখানে গিয়ে যদি শ্যামকে ডাক দিই, শ্যাম বলে কে আছে, এখানে যে শ্যাম আছে তাকে আমি ডাক দিলাম, আইডি একটা হ্যাশট্যাগ দিয়ে শ্যাম লিখলাম, তাহলে আমার এই H1টা সিলেক্ট হয়ে গেল। এবার আমি এখানে গিয়ে তাকে একটা কালার দিচ্ছি, ধরুন কালার, ধরুন কি দেওয়া যায়, রেড। শ্যাম লাল হয়ে গেল এখানে, শ্যাম লাল, ওকে, ভালো নাম। নেক্সট হচ্ছে মধু। এবার একেও ডেকে নিই আমি, এখান থেকে ডাক দিচ্ছি, কে মধু আছো, রেসপন্স করো। করলাম, আইডি সিলেক্ট করলাম, মধু লিখলাম। কেন? কারণ এখানে আমার আইডিটা মধু নামে দেওয়া ছিল। তো আমি এই কারণেই বলছি যা খুশি দিতে পারেন, বাট আমাদের একটা কোডের বেসিসে আপনি যদি কোনো ডেভেলপারকে দেখান যে আপনার কোডের ভেতর আপনার আইডির নাম শ্যাম মধু বলে লিখে রেখেছেন, তাহলে কিন্তু সে আপনার পরে হাসবে। সেই কারণেই আমি ফার্স্ট H1 সেকেন্ড H1 এইভাবে লিখেছিলাম। ঠিক আছে, আপনাদের জন্য এবার আমি এখানে একটা কালার প্রোভাইড করছি, আবার ধরুন এটা আমি গ্রিন করছি, সেভ করি। দেখুন সেম সেম জিনিস হয়েছে, আমি যেটা করেছিলাম সেম জিনিস হয়েছে, জাস্ট আমার আইডির নাম আমি চেঞ্জ করেছি, ব্যাস, আর কিছু না। বুঝতে পেরেছি? এবার আমরা চলে আসছি নেক্সট টপিক, সেটা হচ্ছে ক্লাস সিলেক্টর। ক্লাস সিলেক্টর, ক্লাস কথার অর্থ কি? ক্লাস মানে কি স্যার? ক্লাস বলতে কি বোঝাতে চাইছেন? আমরা ওয়েব ডেভেলপমেন্ট মাস্টার ক্লাসের স্টুডেন্ট, অর্থাৎ আপনারা যারা আছেন এখানে, যারা আমার কাছ থেকে কোড শিখছেন, তারা আমার স্টুডেন্ট। আপনারা কোথায় আছেন? ওয়েব ডেভেলপমেন্ট মাস্টার ক্লাসের একটা ক্লাসের ভেতরে আছেন। সেই ক্লাসের ভেতরে আপনাদের সবার পরিচয় কি? ধরুন সবাই কিন্তু আপনারা স্টুডেন্ট, হ্যাঁ কি না একটু শুনি। আপনারা যারা এই ক্লাসটা জয়েন করেছেন শেখার জন্য, তারা কিন্তু সবাই আমার স্টুডেন্ট, হ্যাঁ কি না একটু বলবেন। সবাই কি আমার স্টুডেন্ট, হ্যাঁ কি না? ওকে, সবাই কিন্তু আমার স্টুডেন্ট। ঠিক আছে, তো এই যে যখন কোনো, বলতে পারেন যে যখন আমরা কোনো একটা গোষ্ঠীকে বোঝাতে চাইছি এইভাবে, অর্থাৎ আমরা যে স্টুডেন্ট সেটা আমরা সবাই মিলে বোঝাতে চাইছি, অর্থাৎ আমরা সবাই কিন্তু একটা ক্লাসের অন্তর্গত, আমরা সবাই একটা স্টুডেন্ট ক্লাসের মধ্যে আছি। আমাদের এখানে সবার পরিচয় কি, আমাকে বাদ দিয়ে, কারণ আমি আপনাদের শেখাচ্ছি, বাট আমি একজন স্টুডেন্ট, কারণ আমি এখনো কোড শিখি, অনেক জায়গায় নতুন নতুন অনেক জিনিসপত্র আসে, আমি কিন্তু শিখছি। তো আমি সবাইকে, আমাকে ধরেও আমি বলছি যে আমরা সবাই কিন্তু স্টুডেন্ট। এই যে সবার পরিচয় আমি একটা দিয়ে বোঝালাম, অর্থাৎ আমরা সবাই যে স্টুডেন্ট, সবার পরিচয় আমাদের এখন কি হয়ে গেল? সবার পরিচয় হচ্ছে আমরা একজন স্টুডেন্ট, সেম সেম আমাদের এখন আইডেন্টিটি। তো এই যে সেম আইডেন্টিটি, এই জিনিসটাকে বোঝাতে আমরা ইউজ করি ক্লাস। ক্লাস অ্যাট্রিবিউট ইউজ করি, ক্লাস অ্যাট্রিবিউট। আমরা এখানে যেমন আইডি অ্যাট্রিবিউট ইউজ করেছি, সেরকম আমাদের আরেকটা অ্যাট্রিবিউট থাকে, সেটাকে বলা হয় ক্লাস অ্যাট্রিবিউট। আর সিএসএস এর ভেতর সেটাকে বলা হয় ক্লাস সিলেক্টর। মানে কি? এখানে দেখুন অনেকগুলো বাচ্চা আছে, তাদের আমি কি বলে বলেছি, এরা প্রত্যেকে ক্লাস 5-এ পড়ে, অর্থাৎ তাদের প্রত্যেকের আইডেন্টিফিকেশন কি, তারা ক্লাস 5-এর স্টুডেন্ট, যেমনটা আমি আপনাদের দিয়ে বোঝালাম। তো এই যে ক্লাস, এই যে আমি ক্লাস বোঝাচ্ছি, এই ক্লাসটার কাজ আমাদের সিএসএস এর মধ্যে কোথায় স্যার? একবার চলুন সেটা দেখাই। আপনারা যারা যারা আইডির নাম মানে ডিফাইন করতে আপনাদের কষ্ট হচ্ছে, তাদের ক্ষেত্রে এবার ক্লাস সিলেক্টরটা খুব কাজের। কেন কাজের? কারণ ক্লাস সিলেক্টর ইউজ করে আমরা ইউনিকলি তো আইডেন্টিফিকেশন করতেই পারি, কিন্তু আমাদের বারবার করে আলাদা করে কিছু লিখতে হয় না। যেমন আমরা আইডির ভেতর দুইবার দুটো ট্যাগের মধ্যে দুই রকম ডেটা, মানে দুই রকম আইডি দিয়েছিলাম, একটা ফার্স্ট H1 একটা সেকেন্ড H1।
বলতে চাইলাম স্যার, এখানে আমি ক্লাস সরি আইডি লিখলাম, আইডি লিখে ফার্স্টে আমি লিখেছিলাম ফার্স্ট H1 বলে, কারণ আমরা জানি আইডি সবসময় ইউনিক হয়, অর্থাৎ সেটার মতো আর একটা হতে পারে না। অর্থাৎ আমি এই H1টায় আইডি দিতে পারি না যে এটাও যেন ফার্স্ট H1 এরকম করে হোক। তাহলে ইউনিক আইডেন্টিফিকেশনটা কোথায় থাকছে? এরা তো দুজন তাহলে সেমই হয়ে গেল, অর্থাৎ এরও আধার কার্ডের নাম্বার সেম হয়ে গেল, এরও আধার কার্ডের নাম্বার সেম হয়ে গেল। সেই কারণে এই যে ডিফারেন্ট ভাবে আমাদের লিখতে হয়, আইডি কখনো সেম হবে না। তো আমি এখানে ফার্স্ট H1, এখানে সেকেন্ড H1 লিখলাম। এবার যদি আপনাকে সিমিলার মানে আপনাকে যদি এই যে আইডির চক্কর থেকে বেরোতে হয়, অর্থাৎ আপনি চাইছেন না যে এই আইডি আমি বারবার করে নতুন করে লিখবো, প্রত্যেকটায় একটা আলাদা আলাদা করে আইডেন্টিফিকেশন দেবো, তো আমি কি করতে পারি, আমরা কিছু ট্যাগকে একটা গোষ্ঠীর অন্তর্গত করে দিতে পারি। কেমন করে দেখি, কেমন করে একটা রিয়েল লাইফ উদাহরণ দেখি। আমি এটাকে মুছে দিচ্ছি। একজন বলছিলেন যে স্যার এইভাবে ফার্স্ট ফার্স্ট কপি পেস্ট করছেন কিভাবে, আমি দেখাবো সেটা। সেটা আপনাদের উইন্ডোজের ক্ষেত্রে হবে হয়তো অল্ট অল্ট শিফট আর ডাউন অ্যারো। আমার ক্ষেত্রে এটা হচ্ছে অপশন শিফট ডাউন অ্যারো। আপনারা অল্ট শিফট ডাউন অ্যারো দিয়ে যে কোনো ট্যাগকে বারবার রেপ্লিকেট করতে পারেন। আমি এখানে একটা H1 ট্যাগ নিচ্ছি। ধরুন H1 ট্যাগের ভেতর একটাকে আমি কি রাখছি, ধরুন একটা হচ্ছে আপনারা বিভাস স্যারের গ্রাফিক্স ডিজাইনের কোর্স করছেন, গ্রাফিক্স ডিজাইন কোর্স করছেন, কোথায় গেল, গ্রাফিক্স ডিজাইনের কোর্স করছেন। আমি এখানে এটাকে রেপ্লিকেট করছি। একজন আমার ক্লাস করছেন, অর্থাৎ ঐন্দিল স্যারের ওয়েব ডেভ মাস্টার ক্লাসের কোর্স করছেন, মাস্টার ক্লাস। তো আমি এটাকে একবার রেপ্লিকেট, এটাকে আমি সিলেক্ট করে ধরুন এটাই চেঞ্জ করছি, আর ধরুন এটাই চেঞ্জ করছি। ওকে, তো আমি এখানে কি করলাম, এখানে আমি জাস্ট আবার 5টা H1 নিলাম। কিন্তু এবার আমি চাইছি কি, এখানে দেখুন বিভাস স্যারের গ্রাফিক্স ডিজাইনের কোর্সে অনেকে আছেন, আমার কোর্সে অনেকে রয়েছেন। তো আমি চাইছি আমার কোর্স যারা করছেন, অর্থাৎ আমার স্টুডেন্ট যারা, তাদের যে নামগুলো এখানে রয়েছে, এই যে ঐন্দিল ওয়েব ডেভ মাস্টার ক্লাস, এই স্টুডেন্ট গুলোকে আমি একটা আলাদা কালার করতে চাই। আবার বোঝাই, এখানে বিভাস স্যারের ক্লাসে যারা আছেন তাদের অন্য কালার থাকবে, কিন্তু আমার ক্লাসে যারা আছেন তাদের একটা আলাদা কালার থাকবে। অর্থাৎ এই যে 3টে H1 ট্যাগ আপনারা দেখছেন, এটাকে ভাবুন 3জন আমার ক্লাসের স্টুডেন্ট। আমি এটাকে আরেকটু মডিফাই করি, এখানে ঐন্দিল স্টুডেন্ট এরকম করে লিখি, এটা আমি ঐন্দিল স্টুডেন্ট করছি, এখানে এটাকেও সেম করে দিচ্ছি, এটাকেও সেম করে দিচ্ছি। ওকে, অর্থাৎ আমার ক্লাসে যে স্টুডেন্টস গুলো আছে তাদের আমি একটা ডিফারেন্ট কালার দিয়ে আইডেন্টিফাই করতে চাইছি। এবার আপনারা কি বলবেন, স্যার আইডি সিলেক্টর ইউজ করছেন না কেন? আপনি 3টেতে 3জনকেই আলাদা আলাদা আইডি প্রোভাইড করুন, 3জনের আইডিতে সেম কালার করুন। অর্থাৎ আমি চাই কি আমাদের স্টুডেন্ট যারা আছেন তাদের গ্রিন কালারের আউটপুট আসবে, অর্থাৎ এই যে ঐন্দিল স্টুডেন্ট বলে লেখা আছে এইগুলো আমাদের গ্রিন কালারে আসবে। আমার কিন্তু আলাদা আলাদা কালার এখানে চাই না, আমি জাস্ট এই 3টে আমাদের স্টুডেন্ট যারা আছেন তাদেরকে একটা গোষ্ঠীর অন্তর্গত করতে চাই। কি, একটা ধরুন ওয়েব ডেভেলপমেন্ট মাস্টার ক্লাসের একটা ক্লাস বানিয়ে তাদের মধ্যে রেখে আমাদের সেম একটা আমাদের ক্লাসের কালার, অর্থাৎ ধরুন গ্রিন, গ্রিন কালারে আমি এদের করতে চাইছি। একবার দেখি বুঝতে পারলেন কি পারলেন না, আমি কি চাইছি একবার শুনি। আমি যারা আমার ক্লাসের স্টুডেন্ট আছেন তাদের আমি গ্রিন কালারের চাইছি, আমি আলাদা আলাদা কালার চাইছি না স্যার। আমার ক্লাসের স্টুডেন্ট যেন বিভাস স্যারের ক্লাসের স্টুডেন্ট থেকে আলাদা একটা পরিচিতি পাক, আমি সেটা চাইছি। ঠিক আছে, এটাই হচ্ছে আমার রিকোয়ারমেন্ট। তাহলে আমার যে এখানে এই যে স্টুডেন্ট গুলো আছে তাদেরকে আমি একটা ক্লাসের অন্তর্গত করতে চাই, তাদের আমি বলবো কি তারা ওয়েব ডেভেলপমেন্ট মাস্টার ক্লাসের স্টুডেন্ট, ব্যাস ক্লাসের অন্তর্গত করতে চাই, আমি একটা গোষ্ঠীর মধ্যে রাখতে চাই। সেই গোষ্ঠীটার একটা ক্লাস বলে আমাদের একটা অ্যাট্রিবিউট হয় HTML এর ভেতর, এটা আমাদের এখনো পর্যন্ত আমরা ইউজ করিনি, এটা আমরা এখন ইউজ করব। আবার একটা H1 ট্যাগের পর, অর্থাৎ এখানে যে গ্রেটার দ্যান আছে তার মধ্যে একটা অ্যাট্রিবিউট লিখুন। অ্যাট্রিবিউটের নাম কি হবে, ক্লাস। ক্লাসের ভেতর আমি কিছু একটা লিখছি, কি লেখা যায়, ধরুন ঐন্দিল স্টুডেন্ট, এইভাবে একটা, এখানেও কোনো গ্যাপ চলে না, গ্যাপ দিতে পারবেন বাট সেটা কখন আমি বলবো। ধরুন আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি, এখানে ধরুন যে ঐন্দিল স্টুডেন্ট আছে তাদের ক্লাসের নাম দিচ্ছি কি, ঐন্দিল স্যার, এইভাবে তাদের ক্লাসের নাম কি দিচ্ছি আমি, ঐন্দিল স্যার। ওকে, আমি এখানে ক্লাস সিলেক্ট করব, এটাও আমি সেম করব ঐন্দিল স্যার, কারণ এদের সবার টিচারকে আমি। ওকে, এই যে ঐন্দিল স্যার আমি করে দিলাম। এবার এরা কি হলো, আমি জাস্ট এদের বললাম যে
তোমরা কিন্তু এখন এই যে উইন্ডোজ স্টুডেন্ট যারা আছে তারা এখন কি হয়ে গেল, তারা এখন আমার গোষ্ঠীর অন্তর্গত অর্থাৎ আমার ক্লাসের অন্তর্গত হয়ে গেল। কিভাবে? আমি একটা ক্লাস লিখলাম, ক্লাস ইজ ইকুয়ালস টু দিলাম, দেওয়ার পর আমি এখানে লিখলাম উইন্ডোজ স্যার। ঠিক আছে, এবার উইন্ডোজ স্যার লেখার পর এবার এদেরকে আমাদের ডাকতে হবে, অর্থাৎ এতগুলো স্টুডেন্ট এখানে আছেন, এখানে ধরুন বিভাস স্যারের ক্লাসে যারা ছিলেন তাদের আমি কি করব, এক সেকেন্ড, বিভাস স্যারের স্টুডেন্ট, এটাকে স্যার বিভাস স্যারের স্টুডেন্ট করে দিই আমি, কারণ তারা গ্রাফিক্স ডিজাইনিং শিখছে। তো আপনারা ধরুন অনেকে মানে এতগুলো স্টুডেন্টের মধ্যে আপনারা রয়েছেন, এবার আমার স্টুডেন্ট কারা, তো আমি তাদের কিভাবে ডাকবো, যে ঐন্দিল স্যারের স্টুডেন্ট কারা আছে হাত তুলুন। তো এখানে এই যে তিনজন, সরি এখানে দুজন হয়ে গেছে, এখানে এটা হয়তো আগে ঐন্দিল স্যারই ছিল, সরি মাই ব্যাড, আমি আমার স্টুডেন্টকে অন্য পরিচিতি দিয়ে দিয়েছি, সরি। তো এখান থেকে সেভ করি, ওকে, এটাকে চেঞ্জ করতে হবে আমার, এক সেকেন্ড দেবেন একটু। তো আমি এখানে এটাকে একটু যত সম্ভব সিম্পলিফাই করার চেষ্টা করছি, ঠিক আছে। তো আমি এতগুলো স্টুডেন্টের মধ্যে কারা কারা আছে, দুজন আছে বিভাস স্যারের স্টুডেন্ট, দুজন আছে, তিনজন আছেন আমার স্টুডেন্ট, ওকে। তো আমি চাইছি কি এদের মধ্যে আমি ডাকবো কিভাবে, যে ঐন্দিল স্যারের স্টুডেন্ট যারা আছো হাত তোলো। আমি কি বলবো, ঐন্দিল স্যারের স্টুডেন্ট যারা আছো হাত তোলো। তো আপনাদের মধ্যে যারা যারা এই তিনজন আছেন, তিনজনদের আমি কি ক্লাস দিয়েছি, তাদের ক্লাস হচ্ছে ঐন্দিল স্যার। তো তিনজনই কিন্তু হ্যান্ড রেজ করবে যে স্যার আমরা আছি, ঠিক আছে। তো এবার সিএসএস তো সেটা জানে না, সিএসএস কে তো আমাদের বোঝাতে হবে যে ঐন্দিল স্যারের স্টুডেন্ট যারা আছে তাদের কালার করে দাও গ্রিন। সেটা করার জন্য সিএসএস এর মধ্যে এবার আমাদের ইউজ করতে হবে ক্লাস প্রপার্টি, ক্লাস সিলেক্টর, মাই ব্যাড, ক্লাস সিলেক্টর। কি করে করব, ক্লাস সিলেক্টর ইউজ করার জন্য আইডির জন্য কি করছিলাম একবার শুনি, আইডি সিলেক্টর ইউজ করার জন্য আমরা সিএসএস এর ভেতর কি লিখছিলাম একটু শুনি সবাই, একটুখানি দেখি মনে আছে কিনা। আইডি লেখার জন্য কি করছিলাম, আইডি লেখার জন্য কি করছিলাম সবাই একটু বলুন। সিএসএস এর ভেতর আইডি লেখার জন্য আমরা কি করছিলাম, খুব সুন্দর, ওকে। যারা বললেন হ্যাশট্যাগ, পারফেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট, আপনাদের মনে আছে, এটা আমার খুব ভালো লাগছে। আইডি সরি আইডি সিলেক্টর ইউজ করার জন্য আমি ইউজ করছিলাম একটা হ্যাশট্যাগ। এবার ক্লাস সিলেক্টর ইউজ করার জন্য আমি কি ইউজ করব, একটা ডট অথবা ফুল স্টপ। আপনাদের কিবোর্ডে ফুল স্টপ সবাই চেনেন, ফুল স্টপ দেওয়ার পর আমাদের ঐন্দিল স্যারের যে ক্লাসগুলো ছিল সেটাকে আমাদের ডাকতে হবে। এবার ফুল স্টপের পর ঐন্দিল স্যার বলে যে ক্লাসটাকে সেটা আমি ডেকে নিচ্ছি, এখানে ঐন্দিল ড্যাশ দিয়ে স্যার ডেকে নিলাম। এবার আমি এর মধ্যে একটা কি করতে পারি, ঐন্দিল স্যারের স্টুডেন্ট যারা ছিল তাদের আমি কালার করে দেবো গ্রিন, সেভ করব। ঐন্দিল স্যারের স্টুডেন্টের কালার কি গ্রিন হলো, যারা ঐন্দিল স্যারের স্টুডেন্ট ছিলেন তাদের কালার কি গ্রিন হলো। কি করলাম, একটা ডট দিলাম, ডট মানে হচ্ছে সিএসএস এর ভেতর লিখে রাখুন খাতায়, ডট মানে হচ্ছে সিএসএস এর ভেতর আমাদের ক্লাস সিলেক্টর, আর হ্যাশট্যাগের মানে হচ্ছে আইডি সিলেক্টর। যারা যারা লিখছেন খাতায় তারা লিখে রাখুন, যারা কোড করছেন তারা তো এইভাবে বুঝেই যাবে। হ্যাশ মানে হচ্ছে আইডি সিলেক্টর, ডট মানে হচ্ছে ক্লাস সিলেক্টর। এবার আমি এখানে ঐন্দিল স্যারের স্টুডেন্টদের ডেকে নিলাম, তারা কালার দিয়ে দিলাম, তাদের একটা ধরুন তাদের একটা আমি ব্যাচ দিয়ে দিলাম গ্রিন কালারের, সেই গ্রিন কালারের ব্যাচ দিয়ে তারা এখন পরিচিত, ব্যাস। এবার ধরুন আমি আমি বিভাস স্যারের স্টুডেন্ট যারা আছেন তাদেরকে ব্লু কালারের করতে চাই, তো আমি এখানে সেম কি করতে পারি, বিভাস স্যারের একটা ক্লাস দেব, বিভাস স্যারের ক্লাস কি হবে, বিভাস স্যার, এই ক্লাসটা আমি বিভাস স্যারের স্টুডেন্টদের প্রোভাইড করব। কোথায় আছে, গুড। এবার ধরুন বিভাস স্যারের ক্লাসের যারা স্টুডেন্ট আছেন তাদেরকে আমার ব্লু কালার করতে হবে, বিভাস স্যার কালার ব্লু, সেভ করি। বিভাস স্যারের স্টুডেন্ট আর ঐন্দিল স্যারের স্টুডেন্ট এবার কি ডিস্টিংগুইশ হয়ে মানে ডিস্টিংক্ট হয়ে গেছে, অর্থাৎ আলাদা হয়ে গেছে। তো এবার আমার স্টুডেন্টরা গ্রিন, বিভাস স্যারের স্টুডেন্ট কিন্তু ব্লু। এটার মানেটা কি এবার বলুন স্যার, আপনারা যদি বুঝতে পারেন তো খুবই ভালো। এটার মানে হচ্ছে জাস্ট কি করতে কাজে লাগে, কিছু কিছু স্পেসিফিক আমাদের ট্যাগ থাকে যেখানে আমাদের সেম কাইন্ড অফ স্টাইল প্রোভাইড করতে হয়, সেই ট্যাগগুলোকে আমরা একটা ক্লাসের অন্তর্গত করি, অন্তর্ভুক্ত করি অ্যাকচুয়ালি। সেই ট্যাগগুলোকে আমরা একটা ক্লাসের মধ্যে রাখি। যেমন আমি এতগুলো H1 ট্যাগের মধ্যে কিছু কিছু ট্যাগ, এই ট্যাগটা, এই ট্যাগটা এবং এই H1 ট্যাগটা আমি সেম ক্লাসের মধ্যে রেখেছি। ক্লাসের মধ্যে রাখার পর
আমি তাদের সেম একটা স্টাইল প্রোভাইড করেছি কি তাদের সবার কালার গ্রিন হয়ে যাবে। এরকম যখন আপনার ইউজ কেস আসবে তখন আপনারা ক্লাস ইউজ করবেন। যখন এরকম একটা ইউজ কেস আপনাদের আসবে তখন আপনারা ক্লাস ইউজ করবেন। এবার আপনি বলবেন স্যার 5টা ট্যাগে তো আমি আইডি ইউজ করে করতে পারতাম, 5 রকম ভাবে করতে পারতেন। এবার ধরুন আমার ক্লাসের স্টুডেন্টরা কত, ধরুন 130 জন এখানে আছে আমাদের আপাতত। তো এই 130টা যদি আমাদের H1 ট্যাগ থাকতো এরকম করে, 130টা আইডি কি আপনি লিখতে পারতেন? একবার শুনি দেখি। 130টা আইডি কি আপনার লিখতে ইচ্ছা করতো? সেটা আমাকে আগে বলুন। 130টা আইডি আপনাকে লিখতে হবে পর পর। কারোর কি ইচ্ছা করতো? কারোরই ইচ্ছা করে না, কারণ আমরা ডেভেলপার, আমরা খুব আলসে, এটা সবাই জানে। ঠিক আছে, একজন বলছে ক্লাস ট্যাগটা খুশি লিখতে পারি তো? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। একজন ডেভেলপার বাবু দিয়ে দিয়েছেন আইডি ইকুয়ালস টু হ্যাশট্যাগ ক্লাস ইকুয়ালস টু ডট, পারফেক্ট, থ্যাংক ইউ। 130টা যদি আমাদের ট্যাগ লিখতে হতো, আমাদের কিন্তু আলসেমিতে আমাদের পিঠ ভেঙে যেত। এত উঠে আমি এত কিছু লিখবো, কেন লিখবো? সেইগুলোকে যদি আমাদের মানে কমাতে হয়, সেই আলসেমিটাকে আমাদের যদি ধরে রাখতে হয়, তার জন্য আমরা কিন্তু ইউজ করবো ক্লাস সিলেক্টর। ক্লাস সিলেক্টর লিখলাম, ক্লাসের মধ্যে কিছু কিছু সেম জিনিসকে সেম আইডি সেম ক্লাস আমি প্রোভাইড করে দিলাম। এবার আপনারা যা খুশি ইউজ করুন। এখানে আমাদের দেখেই বুঝতে পারছি ঐন্দ্রিল স্যারের স্টুডেন্ট কারা, গ্রিনে যারা আছে, বিভাস স্যারের স্টুডেন্ট কারা, যারা ব্লুতে আছে। ব্যাস, ক্লাস সিলেক্টর হয়ে গেল, আইডি সিলেক্টর হয়ে গেল। এবার আপনি বলবেন স্যার আইডি সিলেক্টরটা তাহলে ইউজ করবো কোথায়? আইডি সিলেক্টরটা জাস্ট যখন আমাদের ইউনিক কিছু স্টাইল দিতে হয়। ধরুন আমার এখানে এই ট্যাগগুলোর মধ্যে ইউনিক ইউনিক স্টাইল দিতে হবে, অর্থাৎ একটা ট্যাগ আমাদের ব্লু হবে, একটা ট্যাগে আমাদের রেড হবে, একটা গ্রিন হবে, একটা ইয়েলো হবে। সেই ক্ষেত্রে আপনি 4টে আইডি লিখতেই পারেন। 4টে আইডিতে 4 রকম ভ্যালু প্রোভাইড করুন, প্রোভাইড করলে আপনার 4টে ট্যাগ 4 রকম কালারে আসবে। কিন্তু আপনি ক্লাস কখন ইউজ করবেন স্যার? যখন অনেকগুলো ট্যাগের মধ্যে কিছু কিছু ট্যাগকে সেম আমাদের রাখতে হয়, সেই জায়গায় আমি ইউজ করব ক্লাস। এবার আপনি তো বলবেন স্যার আগের বার তো আপনি আলাদা আইডি নিয়ে সেম ক্লাস দিয়েছিলেন, তো ওটা জাস্ট একটা ডেমনস্ট্রেশনের জন্য। ক্লাস ইউজ করেই কিন্তু আমরা সেম ট্যাগের ভেতর আমরা ডিফারেন্ট স্টাইলিং মানে সরি সেম ট্যাগের ভেতর কিছু কিছু ট্যাগকে আমরা সিমিলার স্টাইলিং করব। এটাই আমাদের HTML এর ভেতর 90% অফ দ্য টাইম ইউজ হবে। এখনো বলে দিচ্ছি, ক্লাস অ্যাট্রিবিউটটা আমরা HTML হোক, রিঅ্যাক্ট জেএস হোক, যেখানে খুশি 90% অফ দ্য টাইম ইউজ হবে। ক্লাস সিলেক্টরটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেটা এবার আপনাদের সামনে একটা অ্যানাউন্সমেন্ট বলতে পারি, অথবা বলতে পারেন যে একটা খুবই খুশির খবর আছে। সেটা আমি দেখাবো। তো আপাতত আইডি সিলেক্টর ক্লাস সিলেক্টর বোঝাতে পেরেছি কিনা শুনি। আইডি সিলেক্টর ক্লাস সিলেক্টর, এবার আমি বলে দিচ্ছি সবাইকে প্র্যাকটিস করতে হবে, কিন্তু প্র্যাকটিস করে করে আপনাকে কমিউনিটিতে পোস্ট করতে হবে। আমি সেখানে দেখে বুঝতে পারবো, যাদের প্রবলেম আছে তাদের তো প্রবলেম বুঝাবোই, যাদের ঠিক হয়ে গেছে তাদের তো কিন্তু বুঝিয়ে দেবো। উৎপল বলছেন স্যার ডিফারেন্সটা বুঝতে পারলাম না। আপনাকে ট্রাই করতে হবে স্যার, একবার আইডি লিখুন, আইডি যা যা বলেছি ইউনিক ইউনিক আইডি আপনি লিখুন, লেখার পর ইউনিক ইউনিক প্রপার্টি প্রোভাইড করুন, সেখানে একটা ব্লু, একটা গ্রিন, একটা ইয়েলো। ক্লাস কখন ইউজ করবেন? সেম কোডের মধ্যে মানে সেম কিছু ট্যাগের মধ্যে যদি সিমিলার আমাদের ক্লাস দিতে হয়, তার জন্য আমরা ক্লাস ইউজ করব। স্যার আপনি ক্যানভাতে পিপিটি প্রেজেন্ট করছেন, ওটা গ্রুপে প্রোভাইড করা যাবে, প্র্যাকটিস করতে সুবিধা হবে। না স্যার, সেটা প্রোভাইড করা সম্ভব না, আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। ক্লাস মানে গোষ্ঠী একদম বলে দিয়েছেন, খুব সুন্দর, থ্যাংক ইউ। তার কোড কমেন্ট কি করে করব? কন্ট্রোল চেপে /, আইডি ক্লাস দিয়ে সেম কাজ করা যাবে, অবশ্যই করা যাবে, কিন্তু তাদের কাজটা আপনাদের এখনই বোঝাতে গেলে আপনারা গুলিয়ে ফেলবেন, সেই কারণে যতটা সিম্পল সম্ভব ততটা আমি বুঝিয়েছি। আইডির ইউজ কি? 4টে ধরুন এরকম ট্যাগ আছে, 4টের মধ্যে 4 রকম স্টাইল দিতে হবে, তার জন্য আইডি ইউজ করুন। অর্থাৎ একটা কালার রেড, একটা কালার গ্রিন, একটা ব্লু, একটা ইয়েলো। এবার আপনার যদি এরকম কিছু একটা করতে হয়, 4টে H1 ট্যাগের মধ্যে দুটোতে আপনি গ্রিন দিতে চাইছেন, দুটোতে ব্লু দিতে চাইছেন, তার জন্য বলবো ক্লাস ইউজ করুন। ঠিক আছে, সিম্পলি, আর এর থেকে সিম্পলি আর বোঝানো সম্ভব নয়। আর একবার বলছি যাদের ক্লিয়ার না, 4টে যদি আপনাদের এরকম 4টে H1 ট্যাগ থাকে, HTML-টা দেখুন, 4টে H1 ট্যাগ আছে, 4টেতেই যদি আপনার 4 রকম স্টাইল করতে হয়, অর্থাৎ 4টেতে ধরুন একটাই ব্লু হবে, একটাই গ্রিন হবে, একটা রেড হবে, আর একটা ইয়েলো হবে, তাহলে আপনি আইডি সিলেক্টর ইউজ করবেন। কারণ আমি জানি আইডি ইউজ করার মানে কি,
4 রকম মানুষের মধ্যে 4 রকম আইডি থাকবে, সেটা ইউনিক থাকবে তাদের জন্যই, যেমন আধার কার্ড। এবার আপনার এরকম যদি রিকোয়ারমেন্ট আসে, 4টে H1 ট্যাগ আছে, 4টের মধ্যে 2টো থাকবে আমাদের স্টুডেন্ট, সরি 2টো থাকবে ব্লু, 2টো থাকবে গ্রিন, তখন আপনি ইউজ করবেন ক্লাস। এবার বলুন বোঝাতে পেরেছি কি পারিনি? এবার আমাকে বলুন, এবার বোঝাতে পেরেছি কি পারিনি, একবার কুইকলি আমাকে বলুন। ঠিক আছে, যার যার প্রবলেম ছিল, যাদের বুঝতে পারেননি তারা কি এবার বুঝতে পেরেছেন? স্যার রেপ্লিকেট কি করে করে, ওটা স্যার আমার এখন টপিক না, আমি এখন বোঝাতে চাইছি না, কারণ অনেকের প্রবলেম হবে সেটা। ওকে, তো এবার খুশির খবরটা আপনাদের বলি। তো অনেকে আপনাদের মধ্যে এরকম ভাবেন যে স্যার ওয়েব ডেভেলপমেন্ট তো শিখছি, কিন্তু এটা তো পরে গিয়ে নাও চলতে পারে, কারণ এখানে অনেকের মনে কোশ্চেন আছে যে লো কোড নো কোড বলে একটা থিওরি থাকে, সে লো কোড নো কোড নিয়ে আপনারা কিন্তু অনেকেই ভাবেন যে স্যার আমি কোড কেন করবো, আমাদের নর্মালি তো কাজ হয়ে যায়। তো আপনাদের জন্য একটা খুশির খবর কি, অনেকের জন্য দুঃখেরও খবর, যে জাভাস্ক্রিপ্ট আমাদের কিন্তু একটা রিপোর্ট বেরিয়েছে গিটহাবের দ্বারা। গিটহাব হচ্ছে খুব বড় একটা অর্গানাইজেশন। গিটহাবের নাম হয়তো অনেকেই শুনেছেন, একটু শুনি গিটহাবের নাম অনেকের জানা আছে কিনা। গিটহাব, এটার নাম হয়তো মানে আসতে যেতে অনেকেই শুনেছি, গিটহাব। তো গিটহাব হচ্ছে মাইক্রোসফটের একটা বলতে পারেন ভার্সন কন্ট্রোলের একটা সিস্টেম, সেটা এখন বোঝাচ্ছি না। বাট গিটহাব একটা থিওরি পোস্ট করেছে, থিওরি বলতে একটা তারা বলতে পারেন যে একটা রিপোর্ট পোস্ট করেছে। রিপোর্টের মধ্যে তারা কি বলছে, তারা বলছে যে এই জিনিসটা সবাই একবার নোটিস করুন। তারা বলছে যে প্রজেক্টিং দ্য টপ 10 ডেভেলপার্স কমিউনিটিজ অন গিটহাব 2024 থেকে 2028, গিটহাবের মধ্যে সব থেকে টপে কোন কান্ট্রি 2024 থেকে 28 এর মধ্যে উপরে যাবে সেটা দেখুন, প্রথমেই আছে ইন্ডিয়া। অর্থাৎ ইন্ডিয়াতে ডেভেলপমেন্টের মানে লোকজন কিন্তু বাড়ছে। আপনারা যত আগে থেকে শুরু করবেন তত আপনাদের সুবিধা। সেখানে দেখুন ইউনাইটেড স্টেটস অর্থাৎ আমেরিকা, যাকে আমরা সবাই ভয় পাই, সেটা কিন্তু ইন্ডিয়ার পরে চলে গেছে। ডেভেলপার্স কমিউনিটিতে গিটহাবের রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়া কিন্তু 2024 থেকে 28 এর মধ্যে উপরে যাবে, অর্থাৎ তাদের মধ্যে ডেভেলপারের সংখ্যা বাড়বে। সেখানে আমেরিকা ইন্ডিয়ার পরে চলে যাবে। এটা গেল একটা খবর। আরেকটা খবর হচ্ছে, আই হোপ এটা এটা এই লোকটাকে যদি আপনারা না চেনেন, ইনি হচ্ছেন নোড জেএস। অর্থাৎ নোড জেএস বলে একটা জাভাস্ক্রিপ্টের রান টাইম এনভায়রনমেন্ট থাকে, যেটা আমি শেখাবো, অর্থাৎ যেটা আমি শেখাচ্ছিও। নোড জেএস এর নাম কি সবাই শুনেছেন? একটুখানি শুনি যারা উপস্থিত আছেন। নোড জেএস, NODE-JS, নোড জেএস। নোড জেএস কিন্তু একটা রান টাইম এনভায়রনমেন্ট জাভাস্ক্রিপ্টের, যেটা দিয়ে অ্যাকচুয়ালি ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড তৈরি করা হয়। ঠিক আছে, তো এই যে লোকটাকে আমি দেখালাম, এই লোকটার নাম হচ্ছে রায়ান ডাহাল। রায়ান ডাহাল, এনার তখন বুকে লেখা আছে জাভাস্ক্রিপ্ট, অর্থাৎ তিনি জাভাস্ক্রিপ্টকে খুব ভালোবাসেন। তো এই রায়ান ডাহাল কিন্তু নোড জেএস তৈরি করেছেন, নোড জেএস এর পিতা এই যে হচ্ছে রায়ান ডাহাল। তো এনারও একটা গিটহাবের একটা বলতে পারেন ইনি একটা পোস্ট করেছেন, সেটা হচ্ছে টপ 10 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস অন গিটহাব, অর্থাৎ টপ 10টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে এখানে দেখুন 2014 থেকে 2023 এর মধ্যে একটা গ্রাফ দেওয়া আছে। গ্রাফ অর্থাৎ এখানে কোন ল্যাঙ্গুয়েজ কখন টপে গেছে গিটহাবের উপরে, সেটা কিন্তু এখানে দেওয়া আছে। নোড জেএস জাভাস্ক্রিপ্ট, মেইনলি জাভাস্ক্রিপ্টের এখানে দেখুন এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট একদম টপে, সেটা কিন্তু একদম স্টেবল, অর্থাৎ শুরু থেকে শেষ অবধি 2023 পর্যন্ত জাভাস্ক্রিপ্ট কিন্তু একবারও ডাউনফল খায়নি, জাভাস্ক্রিপ্ট কিন্তু চলেই যাচ্ছে। সেকেন্ডে আছে পাইথন। পাইথন কিন্তু কোনো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ না, পাইথন একটা বলতে পারেন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে আমরা ব্রাউজার ফ্রেন্ডলি আমাদের যেমন ওয়েবসাইট সেগুলো বানাই। পাইথন কিন্তু কোনো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ না, পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। থার্ডে আছে টাইপস্ক্রিপ্ট। টাইপস্ক্রিপ্টও জাভাস্ক্রিপ্ট, শুধু কিছু স্পেশাল ফিচার সহ। জাভাস্ক্রিপ্টের কিন্তু ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। কেন? জাভাস্ক্রিপ্টের গ্রাফ কিন্তু একবারও ডাউনফল খায়নি, সে কিন্তু স্টেবলি চলেই যাচ্ছে। তো রায়ান ডাহালের একটা ভিডিও আমি দেখছিলাম, তিনি বলছিলেন 10 বছর পরেও কিন্তু জাভাস্ক্রিপ্ট যেমন ছিল সেরকমই থাকবে। তো যারা চাইছেন যে জাভাস্ক্রিপ্ট আপনারা শিখতে, তো তাদের বলবো জাভাস্ক্রিপ্ট নিয়ে আমার কাছ থেকে না হোক, নিজেরা চেষ্টা করবেন, জাভাস্ক্রিপ্টটা শেখার চেষ্টা করুন, কারণ জাভাস্ক্রিপ্ট খুবই ইম্পর্টেন্ট হবে নেক্সট ফিউ কামিং ইয়ার্সে, যেটা আমি বিশ্বাস করি, কারণ আমি জাভাস্ক্রিপ্টকে খুব ভালোবাসি। জাভাস্ক্রিপ্ট এরকমই একটা জিনিস। ঠিক আছে স্যার, আপনি শেখাবেন? অবশ্যই শেখাবো। আমি বললাম আমার কাছ থেকে যদি কারো পছন্দ না হয় আপনারা অন্য জায়গা থেকেও শিখতে পারেন, সেটার কথা বললাম, কিন্তু শিখবেন, এটা হচ্ছে সব থেকে বড় জিনিস, শিখবেন। ঠিক আছে, তো জাভাস্ক্রিপ্টের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল, সেটাই কিন্তু আমি দেখানোর চেষ্টা করলাম। এবার আপনারা যারা এখানে ওয়েব ডেভেলপমেন্ট করছেন,
তো ওয়েব ডেভেলপমেন্টে কিন্তু জাভাস্ক্রিপ্টের পার্ট খুবই ফাস্ট, অর্থাৎ খুবই দরকার জাভাস্ক্রিপ্ট। ওকে, তো এটাই হচ্ছে জাভাস্ক্রিপ্ট আর গিটহাবের কিছু থিওরি আপনাদের বোঝালাম। ঠিক আছে, কোন বুক ভালো স্যার? বুক এখন আর পড়ে লাভ নেই, আপনারা কোড করছেন, কোডের জন্য কোনো বই দরকার হয় না, কোড অ্যাকচুয়ালি ইন্টারনেটে পুরোটাই অ্যাভেলেবেল। যদি আপনার থেকে শিখতে না পারি কেউ শেখাতে পারবে না, ওই এরকম করে বোঝে না স্যার, আরো অনেক আমার থেকে ভালো অনেকেই আছেন, তো আমি সবাইকেই সেম রেসপেক্ট দিই, তো সেটাই স্বাভাবিক, তো আপনারাও সেটাই দিবেন। এবার আপনাদের পছন্দসই না পছন্দসই সেটা পরের কথা। ঠিক আছে, তাহলে আমাদের হোস্ট উপস্থিত আছেন, এবার থেকে আমরা কোয়েরি সেশনে চলে আসি। যারা যারা কোয়েরি করবেন প্লিজ হ্যান্ড রেজ করুন। ম্যাম আপনি যদি থাকেন এবার থেকে কন্টিনিউ করুন। ওকে, স্যারের ক্লাস আশা করি সবারই ভালো লাগছে। তো আপনারা একটু ইমোজি দিয়ে একটু স্যারকে হাতে তালি দিয়ে দিন একটু হালকা করে। জাস্ট মিনিট, আমি একটু রিয়াকশনটা খুলে দিচ্ছি, একটু হাতে তালি দিয়ে দিন স্যারের জন্য। থ্যাংক ইউ ম্যাম। ওকে, তো যাক তাহলে আপনারা যাদের ক্লাস ভালো লাগছে তারা প্লিজ কমিউনিটিতে গিয়ে আপনারা কমেন্ট করুন, স্যারের সম্পর্কেও লিখতে পারেন। যদি খারাপ লাগে ক্লাসটা তাও আপনারা জানাতে পারেন। আশা করি কারোর খারাপ লাগছে না, এতগুলো যখন ইমোজি উঠছে তো আশা করি কারোরই খারাপ লাগছে না। সো আমি সবকটা হাত যাদের আছে তাদের হাতগুলোকে আমি নামিয়ে নিচ্ছি, আবার আপনারা একটু হাত তুলুন। ওকে, থ্যাংক ইউ সবাইকে। ওকে, প্রথমে আছেন পায়েল ম্যাম, একটু মাইক্রোফোন অফ করবেন, আমি রিয়াকশনটা আবার বন্ধ করছি, আমাদের রিয়াকশনে বন্যা বয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ। এবার আপনারা রিয়াকশনটা বন্ধ করে দিতে পারেন, অসুবিধা নেই। পবন বাবু মাইকটা একটু অফ করবেন, আপনার মাইক থেকে আওয়াজ আসছে স্যার। ওকে, থ্যাংক ইউ। পায়েল ম্যাম আপনি একটু মাইকটা অন করুন। হ্যালো স্যার। বলুন ম্যাম। স্যার বলছিলাম যে স্ক্রিনটাকে কি করে বড় করব, মানে স্ক্রিনটা একদম করে ছোট হয়ে গেল হঠাৎ, মানে কন্ট্রোল কি টিপে ফেললাম বুঝতে পারলাম না। কোথায় ম্যাম, কিসে? যে স্ক্রিনে কোড করছি না, ওই এইচটিএমএল, হ্যাঁ, ওই স্ক্রিনটা ছোট, মানে লেখাগুলো ছোট হয়ে গেল। আচ্ছা আচ্ছা, কন্ট্রোল আর প্লাস, মানে কিবোর্ডে দেখবেন প্লাস বলে যে আইকনটা থাকে, কন্ট্রোল চেপে প্লাস চাপ দিন, আপনার জুম ইন হয়ে যাবে আবার। আচ্ছা, ওটা ম্যানুয়ালি কি কন্ট্রোল করা যায় না, মানে ডিফল্টে যেটা করেছিলাম? হ্যাঁ, ওটা আপনি ওই কন্ট্রোল প্লাস চেপে জুম ইন আর মাইনাস চেপে আপনার ওই কন্ট্রোল মাইনাস চাপলে আবার জুম আউট হয়ে যাবে। আচ্ছা, মানে সেটিংসে কি করতে পারবো না? না না না, সেটিংস এর দরকার নেই, ওটা আপনি ভিএস কোডে থাকবেন, থেকে কন্ট্রোল প্লাস চাপ দেবেন, আপনার ওটা বড় হবে, দেখবেন জুম ইন হবে, যেটা মানে ফোনে যেমন করে ছবি জুম ইন করি ঠিক সেরকম পদ্ধতি। ঠিক আছে স্যার। ওকে। উৎপল বাবু আপনি আপনার মাইকটা অন করুন। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? বলুন স্যার, শুনতে পাচ্ছি। স্যার বলছি যে ওই আইডিয়ার ক্লাসটা যে শেখালেন না, তো স্যার ক্লাস দিয়ে স্যার মাল্টিপল মানে ট্যাগকে আপনি একটা কালারে নিয়ে আসতে পারবেন আপনি বলছিলেন। যখন ইউনিক কাজ করবো তখন আইডি, কিন্তু স্যার মানে আমি H1 আইডি ধরুন আমি কি ইউজ করছি ফার্স্ট, ঠিক আছে, তো ওটা তো সেম ভাবে একই কাজ হচ্ছে, ওটাতে কি মানে ইন ফিউচার সমস্যা হবে ওইভাবে কাজ করলে? প্রবলেমটা হচ্ছে আইডি আপনি একটা H1 ইউজ করলেন, ধরুন ফার্স্ট H1 বলে যেটা আমি বানিয়েছিলাম, আমি এরকম করে বোঝাচ্ছি, ধরুন যদু বলে আপনি একটা আইডি বানালেন H1 দিয়ে। হ্যাঁ স্যার, ওটা আমি কি হিসাবে ইউজ করলাম, যদু ধরুন। হ্যাঁ, এবার ওই যদুটাকে আপনি অন্য H1 এ প্রোভাইড করতে পারবেন না। স্যার আমার তো হচ্ছে স্যার। হবে, কিন্তু আইডি কখনো রেপ্লিকেট করা যায় না, করে না, ওটা একটা বেস্ট প্র্যাকটিস না স্যার। ওটাই স্যার জিজ্ঞাসা করছি, মানে কাজ হবে কিন্তু ওটা আমার কাজ হবে, নিয়ম না। নিয়ম না একদম। ওকে স্যার, এটাই ঠিক আছে, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম স্যার। ওকে, নেক্সট আছেন বিট্টু বাবু, আপনি আপনার মাইকটা অন করুন। ঐন্দ্রিলদা, দিদিপ্রিয়া ভালো আছো? হ্যাঁ স্যার, ভালো আছি। যাই হোক, ওই যেটা দিদিপ্রিয়া যেটা বললো আর কি, যে কি কমিউনিটিতে গিয়ে তোমার ব্যাপারে লেখার জন্য, লিখলে পরে তোমাকে ছোট করা হবে, ওটা চাচ্ছি না একদম। থ্যাংক ইউ স্যার, এরকম বলবেন না স্যার। বলুন স্যার প্রবলেমটা কি? যাই হোক, যে প্রবলেমটা হচ্ছিল ওটা কমপ্লিট করে নিয়েছি। আচ্ছা স্যার, হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, একদম হয়ে গেছে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর তোমার ক্লাসের জন্য জাস্ট গ্ল্যাড বলা ভুল হবে, অ্যাকচুয়ালি
আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট। এখন যদি সবাইকে গিয়ে বলি যে আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখছি, ওরা পেটানো শুরু করবে এবার। না না, কোডের কোনো বয়স হয় না স্যার, কোড সব সব বয়সে শেখা যায়। ওকে ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। নেক্সট আছেন সোহিনী ম্যাম, আপনি আপনার মাইকটা অন করবেন ম্যাম। হ্যালো। ম্যাম বলুন। হ্যালো। হ্যাঁ, বলছি স্যার আজকে যেটা আমি মানে করালেন এক্ষুনি ক্লাস, যেটা মানে ক্লাস দিয়ে যেটা আপনি কালার ডিফারেন্ট যেটা করলেন, ঠিক আছে? তো ওইটা আমার একটু সমস্যা হচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে কালকে না আমি ক্লাসটা অ্যাটেন্ড করতে পারিনি সামহাও। তো কালকে যেগুলো আপনি প্রজেক্ট করে করে যেরকম লেখাগুলো দেখান না, ওগুলোকে একটু দেখাবেন, তাহলে একটু স্ক্রিনশট মারতাম, দেন কালকে সকালে হয়তো আপনি আপনার কাছ থেকে একটু জিজ্ঞাসা করে নিতাম। প্রজেক্ট মানে ওই